আচ্ছা, আমরা এটা বলেছিলাম যে আপনাদের কাজগুলো যদি কমপ্লিট না হয় তাহলে কিন্তু আপনাদের সার্টিফিকেটগুলো দেওয়া হবে না। তো এই সুবাদে আপনাদের কিন্তু অনেকগুলো হোমওয়ার্ক বাকি পড়ে আছে। আপনারা যদি আপনাদের ক্লাসগুলো আর মধ্যে যান, হোমওয়ার্কগুলোর মধ্যে দেখেন, হোমওয়ার্ক 19 দিয়েছেন 15 জন, 20-এর মধ্যে আছে মাত্র 7 জন ম্যানিপুলেশন ডিজাইন। সে কবে আমরা করছিলাম। এরপরে আরও অনেকগুলো আছে যেগুলোর মধ্যে আপনাদের কাজ একদমই কমই, যে ব্রাশ টুল বা এগুলোর মধ্যে আপনাদের কাজ একদম নাই বললে চলে। সো এইভাবে করলে আগাইতে পারবেন না, ঝামেলা পড়ে যাবেন। আর যেহেতু আমি একটা কথা বারবার বলি যে এখন কিন্তু গ্রাফিক ডিজাইন মানে আর অ্যাডোবি ইলাস্ট্রেটর আর ফটোশপ নাই। এখন কিন্তু গ্রাফিক ডিজাইন মানে সমস্ত সেক্টর একসাথে। লাইক গ্রাফিক ডিজাইন মানে হচ্ছে ইলাস্ট্রেটর, ফটোশপ, আফটার এফেক্টস, প্রিমিয়াম প্রো। আবার গ্রাফিক ডিজাইন মানে হচ্ছে এই চারটা সহ ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, আবার সাথে কি বলে এটাকে, সেলস ডিপার্টমেন্ট হ্যান্ডেল করে, এরকম বিভিন্ন বিষয় একত্রিত হয়ে এখন গ্রাফিক ডিজাইন চলে আসে। মানুষ আসলে তো এখন গ্রাফিক ডিজাইনার খোঁজে না, খোঁজে হচ্ছে একটা প্যাকেজ। সো যারা এরকম, এরকম না যে বিষয়টা যে কোম্পানিগুলো এরকম অফার দেয়, আহ, চাকরি অফার করে, মানুষ ওইখানে অ্যাপ্লাই করে না। অ্যাপ্লাই করে কারণ প্রত্যেকটা ঘরে ঘরে দেখা যায় এরকম বেকার যুবক যুবতী আছে যারা এরকম মাল্টিপল স্কিল অ্যাড করেও কোথাও চাকরি পাচ্ছে না। আবার দেখা যায় তাদের কোথাও যাওয়ারও অবস্থা নেই। তো সেই সুবাদে দেখা যায় অল্প বেতন হলেও তারা এই চাকরিগুলো করার জন্য চেষ্টা করে। হ্যাঁ, সবগুলা প্রপারলি করতে না পারলেও টুকটাক করতে পারে। টুকটাক করে হলেও সেগুলোতে দেখা যায় জয়েন করে কাজগুলো করতে থাকে আর কি। সো তারপরেও এমন না যে ওই জব সার্কুলারগুলো মানে একদম ফাঁকা যাচ্ছে, ভ্যাকেন্সি থেকেই যাচ্ছে না, এমনটা না। ওইখানে মানুষ চাকরি করতেছে, হয় বা 6 মাস অথবা কেউ 1 বছর, কিন্তু চাকরি করতেছে। আর এর জন্য এখন কোম্পানিগুলা 6 মাসের প্রফেশন পিরিয়ড রাখে। কারণ কোম্পানিগুলো বুঝে যে এর দ্বারা আমার কাজ হবে না, আমার আরও ভালো প্লেয়ার লাগবে। আবার ভালো প্লেয়ার লাগবে বলেও তারা আবার বেতনও বাড়ায় না। তো তারা ওই 6 মাসের মধ্যে ওই এমপ্লয়িকে দিয়ে যতটুকু পারে করায় নেয়। 6 মাস শেষ, ওই এমপ্লয়ি শেষ, আবার নতুন করে হচ্ছে এমপ্লয়ি অ্যাড করে। এইভাবে চলতেছে কর্পোরেট সেক্টরগুলো আর কি। তো এমনি করে যদি আপনি মানে বেসিকগুলো না পারেন, তাহলে এই 4 মাস যে শিখছেন এইগুলো আসলে একদম আহ, নষ্ট, মানে একবারে কি বলবো, অপচয় বিষয়গুলো, সময়েরও অপচয়, নিজের শরীরের ক্ষতি, ওভারঅল সব মিলে হচ্ছে ফলাফল জিরো হবে আর কি। আপনার কি কেউ জব খুঁজতেছেন বা কোথাও ইন্টারভিউ দিছেন এখন পর্যন্ত? অভিজ্ঞতা হয়েছে আপনাদের কারো, ছেলেদের মধ্যে কেউ আছেন? ভাই আমি হচ্ছে রিসেন্ট একটু খুঁজতেছি, ঘাটাঘাটি করতেছি। বাট যতটুকু মানে হচ্ছে দেখলাম, ইন্টারভিউর সম্মুখীন হই নাই বা এমন কোথাও মানে প্রস্তাব আসে নাই যে ইন্টারভিউ দিব, বাট খুঁজতেছি আর কি, নিজের এক্সপিরিয়েন্স বানানোর জন্য বা প্রফেশনাল হওয়ার জন্য। আচ্ছা, আর এমন কেউ আছেন যে অন্য সেক্টর নাকি গ্রাফিক ডিজাইনের সেক্টর নিয়ে কেউ জব খুঁজতেছেন বা ইন্টারভিউ পর্যন্ত গেছেন, কেউ আছেন? ভাই, একটা কাজ পাইছিলাম। আমার কাজগুলা ওনারা দেখতে চাইছিল তো, আমি দেখাইছি। দেখার পরে ওরা বলতেছে আমার কাজ বা করাগুলা সুন্দর হয়েছে, কিন্তু আমার টাইপোগ্রাফিতে নাকি সমস্যা আছে। দেখছেন, আমি বলতাম আপনাদের তো মানে গায়ে লাগতো না। এখন জায়গা মতো বলছে, এখন কেমন লাগতেছে আপনি নিজেই বলেন। যে ইস, যদি ভাই এখন কি ক্লাসটা করব? ভালো করে করতাম, হোমওয়ার্কগুলো যদি ভালো করে প্র্যাকটিস করতাম, বা এই বিষয়গুলো যদি আরেকটু প্র্যাকটিস থাকতো, হয়তো বা এইখান থেকে আমার জব পাওয়ার সুযোগ হয়ে যেত। কিন্তু সেটা কিন্তু আর হইল না। আচ্ছা, একটা মিনিট সময় নিচ্ছে আমি।
তো আমরা যারা এই বিষয়গুলা মানে গায়ে নিতাম না, যে মেন্টর যাই বলুক না কেন বলতে থাকুক, আমাদের কোনো যায় আসে না। সো তারা এখন টের পাবেন, কারণ কোর্স শেষ, এখন বাসা থেকে প্রেশার তো দিবেই যে কি করলি, এতগুলো টাকা নিয়ে কোর্সে ভর্তি হইলি, কোনো আপডেট নাই, কি অবস্থা। যাদেরকে জিজ্ঞাসা করার মতো মানুষজন আছে তার আগে জিজ্ঞাসা সম্মুখীন হবে এরকম। আর যদি না থাকে তাহলে তো নাই, তো তার অন্যান্য সেক্টরে সুইচ হবে। এই আর কি অবস্থা একটা তৈরি হয়েছে। আর যদি দেখা যায় এই সেক্টরটাতে জব না পান, দেখবেন যে নিজের কাছে খারাপ লাগবে। উত্তর তো নাই, নিজের কাছে কি উত্তর দিবেন, তো তখন দেখা যায় অন্য কোনো সেক্টরে সুইচ হয়ে যায়, কেউ চাকরিতে লেগে যায় অন্য কোনো সেক্টরে, বা হচ্ছে অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করে, কারণ মাস শেষে একটা ইনকামের ওয়ে খুঁজতে হবে, ব্যবস্থা করতে হবে। এই অবস্থা চলে আর কি। কারণ এখন মানে জব সেক্টরগুলো অনেক কঠিন হয়ে গেছে, অনেক কঠিন হয়ে গেছে। কঠিন বলতে খুবই কঠিন। আর যারা অনেকে আছেন, যারা আমরা শুধুমাত্র দেখা যায় এইচএসসি কমপ্লিট করছি, দেখা যায় ভার্সিটি পর্যন্ত যাই নাই, এরকম অনেকে থাকেন। তো তাদের ক্ষেত্রে বড় ধরনের একটা বাধা থাকে যে স্কিলটা যদি খুব বেশি পরিমাণে না থাকে, মাল্টিপল স্কিল না থাকে, সে বড় বড় কর্পোরেট সেক্টরে তাকে সিভি দেখেই না করে দিবে। কারণ যায় না এরকম কেন অবস্থা, কিন্তু তবুও অ্যাটলিস্ট বিভিন্ন দেখা যায় ডিগ্রি লেভেল হলেও আপনার একটা থাকতে হয় যে না, হ্যাঁ সে ভর্তি হয়েছে বা আছে, এটার সাথে যুক্ত আছে, এরকম কিছু। এছাড়াও যে ইন্টার পাস করে এই টুকটাক স্কিল দিয়ে যারা আছি আর কি, যদি আমাদের এখানে কেউ থেকে থাকেন, আসলে মন খারাপের কিছু নেই, কিন্তু বাস্তব এইটাই, যদি এরকম কেউ থেকে থাকেন, চরম লেভেলের স্কিল ছাড়া আর মাল্টিপল স্কিল ছাড়া আপনি কর্পোরেট সেক্টরে আসলে কাজ পাওয়ার আশা ছেড়ে দেন। হয়তোবা আপনি ওই যে ফাইবার বা ফ্রিল্যান্সার বা আপওয়ার্ক, ওই সমস্ত মার্কেট প্লেসে হয়তোবা রিজিকে তাগিদে কাজ পেতে পারেন, কিন্তু কর্পোরেট সেক্টরে আপনাকে কখনোই ওই সিবি দিয়ে কেউ আপনাকে ইন্টারভিউ বোর্ডে ডাকবে না, আপনাকে আগে রিজেক্ট করে দিবে। আর যদি এরকম পড়ালেখার বিষয়টা থাকে, তো সেই ক্ষেত্রে তারা দেখে যে প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। ফার্স্ট অফ অল ওটা দেখে যে প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, যদি না থাকে তখন দেখে যে তার কোনো কাজের আপডেট কী বা তার কাজের কোয়ালিটি কীরকম। এই দুইটা অ্যাভারেজ করে মিলে হচ্ছে ইন্টারভিউ বোর্ডে ডাকে, তো তখন যখন কথাবার্তা হয় বনে যায়, তখন হচ্ছে রেখে দেয়। আর এই দুইটা ওভারঅল মিলে যদি না থাকে তাহলে তো একদম জিরো। সো আমাদের তো এখন প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নাই, তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের সেই লেভেলের খাটাখাটনি করে এআই এর হেল্প নিয়ে, চ্যাট জিপিটির হেল্প নিয়ে এই বিষয়গুলো কমপ্লিট করে আমাদের বিহেন্স যেটা আমাদের পোর্টফোলিও, এই সেক্টরটাকে আরও সুন্দর মতো গুছিয়ে নিতে হবে, যেন মানুষ আমাদের বিহেন্সে ঢুকলে বুঝতে পারে আচ্ছা এর দিয়ে আমার কাজ হবে। সো আমি একটা বিষয় করি যেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ে টুকটাক কাজ রাখার চেষ্টা করি। প্রত্যেকটা বিষয় বলতে প্রত্যেকটা ক্যাটাগরি যতটুকু মাথায় আসে, যতটুকু আমি করতে পারি। তো ও যেরকম দেখা যায়, আপনি মনে করেন যে লোগো সেক্টর বলেন বা হচ্ছে প্রিন্ট ম্যাটেরিয়াল বলেন, লাইক যে সমস্ত বিষয়গুলো প্রিন্ট হয়, তারপরে হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ডিজাইনগুলো রাখেন, তো হরেক রকমের ডিজাইন মিক্স করে আপনার পোর্টফোলিওটাকে গুছান। আর এরপরেও যদি আপনি নির্দিষ্ট কোনো নিশ নিতে চান, মানে নির্দিষ্ট একদম নির্দিষ্ট থেকে নির্দিষ্ট কোনো টপিকস রাখতে চান, সেটা রাখতে পারেন, বাট ফার্স্ট অফ অল এরকম মেইন ক্যাটাগরিগুলো আপনার বিহেন্সে থাকাটা খুবই জরুরি। তো যাই হোক, আমরা হচ্ছে ইউআই পার্টগুলো করতেছিলাম, আর আমাদের হচ্ছে দুইটা পার্ট বাকি রয়ে গেছে, ওইটা আমরা করবো ইনশাল্লাহ। আর ইউআই এর মধ্যে আমাদের ফটোশপের পার্টটা শেষ। আমরা আজকে হচ্ছে ফিগমা নিয়ে কাজ করার চেষ্টা করব। ফিগমাতে আমরা হচ্ছে আরেকটা ক্লাস করব যেটার মধ্যে হচ্ছে ইউএক্স এর পার্টগুলো থাকবে আর কি। যদিও আমাদের কোর্সের নাম ছিল ইউআই, কিন্তু আপডেটেড মডিউল অনুযায়ী আমি হচ্ছে ইউএক্স এর কিছু পার্ট রাখার চেষ্টা করছি যেন আপনারা অল্প হলেও বুঝতে পারেন। সো আজকে হচ্ছে আমরা ইউ এর পার্টটা ফিগমাতে হচ্ছে দেখার চেষ্টা করব, পরবর্তী ক্লাসে ইউএক্স এর পার্টগুলো আমরা শেখার চেষ্টা করব ইনশাল্লাহ ফিগমাতে। এরপরে আমরা হয়তোবা ওই যে আমাদের যে দুইটা বাকি ছিল, প্যাকেজিং ডিজাইন আর হচ্ছে জার্সের ডিজাইন, সেটা হয়তোবা আমরা করে ফেলার চেষ্টা করব। এরপরে হচ্ছে আমরা যদি সুযোগ সুবিধা হয় আমরা ফ্রিল্যান্সিংটা করে
আপনারা কি ফয়জনী ভাইয়ের ক্লাসটা তো করতেছেন? আজকে মেবি ওনার ক্লাস আছে। আপনাদের ওই ব্যাচে জয়েন করে দেওয়া হয়েছে না? হ্যাঁ ভাইয়া, ওইখানে জয়েন হয়েছি, ক্লাসও করছিলাম, বাট হচ্ছে আজকে তো ক্লাস আছে এখানে আমাদের মেইন ক্লাস, তো হচ্ছে ওটা রেকর্ডেড ভিডিও দেখতে হবে এরকম কোনো কিছু। ভাইয়া যদিও একদম পুরা ফার্স্ট ও লাস্ট ভিডিও রেকর্ড করে দেয়, আহ, তো ওইটা একটু দেখে নিন, সমস্যা নাই। ভাইয়া মেইনলি একটু আপওয়ার্কের দিকে ফোকাস করে বেশি। আর ফজরুনি ভাই একটা বিষয় করে, সেটা হচ্ছে একদম প্রত্যেকটা ব্যক্তির হোমওয়ার্কগুলো একদম ধরে ধরে হচ্ছে রিভিউ করে। এটা হচ্ছে অনেক একটা ভালো গুণ, যেটা আমার মধ্যে নাই আর কি, আমি পারি না করতে কেন জানি। আচ্ছা, আপনারা হচ্ছে তিনজন না চারজন মেবি হোমওয়ার্কটা করছিলেন, ইউআই এর পার্টটা। যদিও সময় ছিল মেলা সময়, কিন্তু তারপরে আপনাদের কাজগুলা ওরকমভাবে পাইনি। অর্ধেকও যদি করতেন, এখানে তো অনেক বড় বড় সেকশন ছিল। যাই হোক, যারা করছেন ফাইন। কারণ এই যে যতটুকু কাজ করা, এতটুকুর পরে মনে হয় না যে আর কেউ করবেন বা করার ইচ্ছা পোষণ করবেন আর কি। সো যাই হোক, আর এই যে ইউআই এর পার্টটা, এটা কাকে জানি দেখলাম শুধুমাত্র ফেসবুকে আপলোড করছে। সো এই কাজটা যদি ফেসবুকে আপলোড করেন, কোয়ালিটি একদম নষ্ট করে ফেলে। এর জন্য এটাকে বিহান্সে আপলোড করে বিহান্সের লিঙ্কটা দিলে ভালো হয়। কারণ বিহান্সে দেখেন ফুল ভিজিবল থাকে, যদিও এখানে পিছনের ইমেজের কোয়ালিটিটা খুবই খারাপ না হওয়ার কারণে প্রথম বিষয়টা হচ্ছে দেখতেই কেমন যেন খারাপ দেখা যাচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও আমার এই ইমেজটার জন্য এই পুরো ডিজাইনের মানে শুরুর দিকটাই একদম খারাপ দেখা যাচ্ছে। যদি এখানে আমি ফন্টের কথা বলেছিলাম, এখানে বিভিন্ন ফন্ট রাখা হয়েছে, কিন্তু আমি বলেছিলাম যে একটাই ফন্ট ব্যবহার করতে, ফন্টের দুইটা স্টাইল ইউজ করতে, লাইক রেগুলার অ্যান্ড বোল্ড এরকম কিছু, কিন্তু এখানে বিভিন্ন ফন্ট রাখা হয়েছে। আর এখানে অ্যালাইনমেন্টের ঝামেলা হয়েছে। বাকি করছেন যে পুরোটা এই আলহামদুলিল্লাহ। আর গাইডলাইনগুলো ঠিকঠাক আছে কিনা আমি জানি না, এখান থেকে মনে হয় এটা একটু মিলছে, কিন্তু এখান থেকে, আচ্ছা এখান থেকে মিল রাখা হয়েছে, আচ্ছা ঠিক আছে। সমস্যা আছে, আমরা এটা একটু নিয়ে দেখি কি অবস্থা। দাঁড়ান, এটা একটু আমাদের ফটোশপে নিয়ে দেখি, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে গাইডলাইন অনুযায়ী আমাদের ঠিকঠাক আছে কিনা। যদি থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে ইররগুলো আমরা ধরে দেখতে পারবো এবং বুঝতে পারবো কি অবস্থা হয়েছে। ওকে, তারপরে হচ্ছে আমাদের এইখানে, আচ্ছা এইটার মধ্যে কই যেন, আচ্ছা এখানে, আচ্ছা এই যে একটু তো এরর হয়েছে, এখানে বাম পাশ থেকে গাইডলাইন থেকে বের হয়ে গেছে। এটাই ভাবতেছিলাম যে এইভাবে করে অ্যালাইন করা হয়েছে। ঠিকঠাক আছে, এই যে অ্যালাইনটের একটু ঝামেলা হয়েছে, আর গাইডলাইন থেকে বের হয়ে গেছে আর কি। সিমিলার ইমেজগুলো মনে হয় পাইছেন খুঁজে, সিমিলার বিষয়গুলো। যাই হোক, ভালো এটা। যে এখানে মনে হয় আরো কিছু সেকশন ছিল বা পার্ট ছিল, এখানে এতটা গ্যাপ থাকার কথা না। মেবি কিছু মিসিং, অথবা কিছু তো এখানে ঝামেলা হয়েছে এই সেকশনটার মধ্যে আর কি। আইকনগুলো নিয়ে এখন আমাদের অনেক ঝামেলা, আইকনগুলো নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এটা কার দুধিরাম, আপনার না কার জন্য দেখলাম এটা, কার কাজ ছিল? আপনি কি আসছেন আমাদের সাথে আজকে? উনি নাই। আচ্ছা যাই হোক, তারপরে কার কাজ ছিল আমাদের? রহমতুল্লাহ সাহেব, আপনি তো আছেন আমাদের সাথে। রহমতুল্লাহ ভাই, আপনি কি জি ভাই। আছেন? জি ভাই আছে। আপনি কি ফেসবুকে আপলোড করছেন না বিয়ন্সে আপলোড করছেন? ফেসবুকে করছি ভাইয়া। তো এই যে আপনারটাই মনে হয় দেখছিলাম, এই দেখেন আপনার কাজটা যদি আমি এখন নেই, একই তো লো কোয়ালিটি আসছে দেখেন, তো ঝামেলা। আর আপনার উইডটা দেখছেন? আপনার উইড নেওয়াটা কি ঠিক হয়েছে? 700। আমি দুইভাবে সেভ করছি, একটাতে মানে
যে আপনার যে ইয়াটা দিচ্ছেন ওইটা অনুযায়ী একটা নিছি আর একটা ফুল, মানে দুইভাবে সেভ করছে। তো এখানে এইটাই শুধু আপলোড করছেন? আচ্ছা, এখানে একটা আছে। জি না, জি একটাই তো দেখা যাচ্ছে, কাজ তো একটাই দেখা যাচ্ছে, এই যে। জি জি একটাই মানে, আরেকটা আপলোড করে নেন এটা। তো এই সাইজটা তো কিসের জন্য করছেন? মানে এটা যে মানে টোটাল যে মাঝখানে যে অংশটা ওইটাই মানে আপলোড করছে। আচ্ছা, মাঝখানের অংশটুকু কতটুকু আমরা সাইজ বলছিলাম? ওই সাইজটা তো আমাদের এখানে ভুল হয়েছে। মিডল পার্টের অংশ কতটুকু বলছিলাম মনে আছে বাকিদের? প্রিয় দেশবাসী আছেন আপনারা? কেউ রেসপন্স করেন না কেন ভাই? আমি 1100। হচ্ছে করতে পারি নাই, আহ হচ্ছে আমার নেট নাই, হচ্ছে পসিবল হয় নাই, বাট চলে আসলে করে দিব আর কি। যারা এই লাস্ট জন্য ক্লাস খেয়ালও নাই করছেন ভাইয়া। বা করতে পারছেন, ক্লাস দেখছেন, সাইজটা নিয়ে তো অ্যাটলিস্ট জানার কথা যে ভাইয়া হ্যাঁ আপনি মিডলের সাইজ জি জি, এতটুকু বলছিলেন, এগারোশো দুই সত্তর সাইডে 375 করে হ্যাঁ, মেবি, আর ওইটা বাদ মাঝখানে হচ্ছে পড়বে। 1170। তো জি। এখানে কি 1170 আমাদের আছে? নাই। তো এই সাইজটাও ভুল। মানে আর সাইজটা ইয়া অনুযায়ী ঠিক আছে। এই সাইজটাই ঠিক নাই তো ভাই, কিভাবে ঠিক হইলো? আমরা এখানে মাঝখানে কতটুকু সাইজ নিয়েছিলাম? দুই পাশ থেকে 375 করে বাদ দিছিলাম, আর মিডলে রাখছিলাম। এই যে মিডলে যে সাইজের কথা বলতেছেন আপনি, এই মিডলের সাইজটা রাখা হয়েছিল 1170। মানে পুরোটা মিলে একটা করছে, আর আরেকটা মানে ওই শুধু এই মিডলের যে অংশটা এটা নিয়ে একটা করছে। আপনি আবারও না বুঝে মানে তর্কে জড়াচ্ছেন ভাই। আপনি হয়তোবা আমি আপনাকে বুঝিতে পারি না, অথবা আপনি আমার ক্লাসের বিষয়গুলো বুঝেন নাই। আমি বুঝছি আপনার ভাই, আমি বলতেছি যে আমি এটা দুইভাবে আপলোড করছি, মানে ইয়াতে মানে ফেসবুকে করি নাই, মানে আমি কম্পিউটারে সেভ করছি। একটা হচ্ছে যে পুরোটা যে আপনি যেভাবে দিচ্ছেন এইভাবে, আর একটা কাজ শুধু ওই যে কলামগুলির মাঝখানে যে অংশটা ওইটা। আচ্ছা, বুঝলাম আপনার কথা। তাহলে আমি যা লাস্ট ক্লাসে যেটা বলছিলাম, আপনার কথা হচ্ছে যে 12টা কলামের যতটুকু অংশ জি জি ততটুকু আপনি সেভ করছেন, তাই তো? জি জি তো 12টা জি জি কলামের এতটুকু অংশের সাইজ আমরা কতটুকু বলছিলাম? আমি তো ওইটাই বলছিলাম যে 12টা কলামের এই যে এতটুকু যে সাইজ, এটা হচ্ছে আপনার 1170 এর মতো। তো সেখানে তো আপনার এইটা তো ওরকমটা নাই। তো এখানে ঝামেলা লেগে গেল না? আর এরকমটা করার দরকার তো ছিল না। ওইটা আপনি হয়তো প্যাচ লাগায় ফেলছেন, বিষয়টা এমন যে মিডল পার্টই মনে হয় মেইন অংশ, আসলে না। এই মিডল পার্টের বিষয়টা আর সাইডে যে বিষয়টা, এটা আমাদের দুইটাই রাখতে হবে। তা না হলে পুরো ডিজাইনটাকে আসলে যারা ডেভেলপ করবে তারা তো রেসপন্সিভ বানাইতে পারবেন না। জি আমরা জি যে ভাই, নাহলে তো বিষয়টা, এটা আমি কেটে ওইটা আপলোড করে দিই মানে। আচ্ছা বিষয়টা বুঝেন, যদি ভুল ভ্রান্তি থেকে থাকে এই বিষয়গুলো বুঝেন। আহ, জি জি হয়তো বুঝতে পারেন যে হ্যাঁ মিডল পার্টের কন্টেন্টগুলো হয়তো বা মেন না। এখন যদি আমার এটা মোবাইল, এটা তো এখন কোনো ফরম্যাটে নেই না, হচ্ছে ওই ফরম্যাটে আছে না হচ্ছে মোবাইল ফরম্যাটে আছে। তো এটা রেসপন্সিভ করা যাবে না, কারণ সাইজ মেনটেন ঠিক করা নেই। কিন্তু এটা যদি ফুল সাইজে থাকতো, তাহলে যারা ডেভেলপ করবে তারা কি করতো, তারা নিজে থেকেই যে এতটুকু অংশ নিয়ে সুন্দর মতো করে ডেভেলপ করে দিতে পারতো। কিন্তু আপনি ওইটা নিজে থেকে করতে গেছেন বিধায় এখন তাদেরও কাজে ঝামেলা পাকায় ফেলছেন। এখন এটা যদি আপনি তাদেরকে দেন, তারা এটা কিছুই করতে পারবে না। কারণ এখানে না হচ্ছে অ্যালাইনমেন্টে ঠিকঠাক, পুরো হচ্ছে বিষয়টা চ্যাপ্টা হয়ে গেছে এরকম মনে হচ্ছে, হ্যাঁ। সো এটা করা যাবে না। মানে আগ বাড়িয়ে কোনো কিছু করা যাবে না। আমাদের যতটুকু সিস্টেম, যতটুকু নিয়ম, ততটুকু অনুযায়ী আমরা করব। এখন ওইটার মধ্যে যদি কিছু ভুল হয়, লাইক অ্যালাইনমেন্টের ভুল বা হচ্ছে ইমেজের ভুল, এটা করা যেতে পারে। কিন্তু সাইজ নিয়ে কখনো আমরা হেরফের করব না। সাইজ যেটা বলা হয়েছে সেটা নিয়ে আমাদের করতে হবে। এই এক চুল পরিমাণ এদিক সেদিক আমাদের করা যাবে না। এখন কি বিষয়টা বুঝতে পারছি? জি ভাই। জি, থ্যাংক ইউ। আর এই যে এটাই বললাম যে ফেসবুকে দেওয়াতে এখানে কোয়ালিটিটা এমনিতে খারাপ হয়ে গেছে, আর এটা ভিএনসে আপলোড করা উচিত। আর এই যে বিষয়গুলো কিন্তু আপনার ওই যে ওই সাইজটাকে মেনটেন করতে গিয়ে যে এখানে বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ চ্যাপ্টা করে ফেলছেন। এত কষ্ট করছেন, এই পার্টে তো কিছু অংশ ছিল, টেক্সট না কিছু ছিল, এগুলো একটু দিতেন, আপনার ডিজাইনটা ভালো মতো কমপ্লিট হইতো। তো এইটাকে ডিলিট করে যেভাবে আছে ওইভাবে একটু করে বিহান্সে আপলোড দিয়ে দেন, আপনার একটা প্রজেক্ট থাকবে, যেহেতু জি ভাইয়া। ইমেজগুলো অন্যরকম, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তারপরে আর কে আছে আমাদের? নাহিদ ভাই।
বাহ, নাহিদ ভাই তো মকআপ টকআপ করে পুরো অস্থির। এই হচ্ছে আমাদের মেইন ডিজাইন। আচ্ছা, ইমেজটা মেবি এআই জেনারেট করা, আপনি নিজে করছেন নাকি খুঁজে বের করছেন? এআই করা। আচ্ছা গুগল থেকে পাইছি আর কি। আচ্ছা, ঠিক আছে। ওকে, ফন্টের দিক থেকে ঠিকঠাক মনে হচ্ছে। ওকে, এই যে এইখানে একটা বিষয় লক্ষ্য করেন তো, আহ, সবই ঠিক ছিল, এবং দেখতেও খুবই ভালো লাগতেছে, কিন্তু এই যে সবগুলো লেখা যদি একটু ভিন্ন রকম হইতো, সবগুলো লেখা সেম হয়ে গেছে, যদি একটু ভিন্ন রকম হইতো তাহলে হয়তো আমাদের ভালো লাগছে। এই দেখেন, এখানেও মাগনা, এখানেও মাগনা দিয়ে রাখছেন আর কি। সো এটা যদি চেঞ্জ করা যাইতো বাকি পাঁচটার মধ্যে অন্যরকম, তাহলে হয়তো এখানে পাটা একটু ভালো হইতো আর কি। তবে খুবই ক্লিন এবং ভালো হয়েছে ডিজাইনটা এবং ইমেজ। আচ্ছা, দুইটা ইমেজ ভালো, দুইটা ইমেজের কোয়ালিটি খুবই খারাপ। আবার এখানে সেম টেক্সট, একটু চেঞ্জ করে দেন। চেঞ্জ করতে আর কতক্ষণ সময় লাগবে? 2-1 মিনিট সময় লাগবে। চেঞ্জ করে দেন যেমনটা এখানে করছেন। সো এগুলো একটু চেঞ্জ করে দেন, আর যেগুলো রিপিটেড টেক্সট আসতেছে সেগুলো একটু চেঞ্জ করে দেন, ভাল লাগবে বিষয়গুলা দেখতে আর কি। এমনিতেও ভাল লাগবে। ওকে, আচ্ছা আচ্ছা, যেহেতু নাহিদ ভাই আপনার কাজটা দেখতেছে, আগের কাজগুলা দেখে ফেলছি, এটা করতে আপনার কতক্ষণ সময় লাগছে? একটানা করছেন নাকি হচ্ছে গ্যাপ দিয়ে দিয়ে করছেন? একটানা করতে পারি নাই, গ্যাপ দিয়ে দিয়ে করছি আর কি। আচ্ছা, কিরকম সময় লাগছে বা কয়দিন লাগায় করছেন এটা? এইটা 2 দিন লাগছে, 2 থেকে আড়াই দিন। এভারেজ কয় ঘন্টা? 4 ঘন্টা ধরেন, 4 4 ঘন্টা? ঘন্টা বা 3 ঘন্টা। কি বলেন, মানে 2 দিনে মানে 4 ঘন্টা সময় দিচ্ছেন নাকি 4 ঘন্টা করে সময় দিচ্ছেন, আর কোনটা? 3 দিন লাগছে টোটাল। 3 দিনে আপনি 4 ঘন্টা বা 5 ঘন্টা ধরেন, জানি না কিরকম করছি আর কি। আপনি করছেন, আপনার একটা আনুমানিক সময় আছে না? এটা কি ডিজাইন নাকি পুরো ডেভেলপ? ভাই ডিজাইন না, আমরা কি ডেভেলপ শিখতেছি কিনা? ও আচ্ছা, না ওয়ার্ডপ্রেসে তো আবার এটার উপরেই ইয়া করা হয়, ডেভেলপ করা হয়। সাহারের ভাই কি আমাদের লাস্ট ক্লাসে ছিলেন না? মনে না হয় আছে। ছিলাম তো ভাই, ওই তাহলে যে নাহিয়ান ভাইকে রেখে ওয়ার্ডপ্রেস শিখতেছি কিনা এটাই আর কি জিজ্ঞাসা করলাম। না, আপনার ওই যে এটাই তো কাজ করছে, যে ডিজাইনই তো, ইমেজটাই তো কাজ করছে, আর কিছু না। এখন এই যে ডিজাইন শেষ, এখন এইটাই ডেভেলপাররা ডেভেলপ করে দিবে তাদের কোডিং করতে হ্যাঁ, যতক্ষণ সময় লাগে আর কি। বাকি কোডিং এর একটা মজা আছে, কোডিং এর বেশ কিছু পার্ট দেখা যায় আগে থেকে করা থাকে সিস্টেমেটিক্যালি ভাবে, ওগুলো জাস্ট কপি করে এনে বসায় দেয়, কাজ শেষ হয়ে যায় আর কি। সো আমি তো আপনার কোডিং মিনাজ ভাই ক্লাস করছিলাম তো, বুটস্ট্র্যাপ তো কম, তারপরে আর তাহলে তো আপনাকে পিএইচডি ফাইলটা দিয়ে দিলে তো আপনি এটা কমপ্লিট করে দিতে পারবেন, ভালোই তো হইলো। হ্যাঁ, তো আল্লাহ ভরসা। যাক, মানে র এসটিএম সিএসএস দিয়ে করতে পারবো, কিন্তু ওই যে ওয়ার্ডপ্রেস দিয়ে পারবো না ভাই, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই দেখেন এখানে বেশ কিছু পার্ট আমাদের তৈরি হয়ে গেল। এই যেমনটা হচ্ছে যে বটম পার্টগুলা, তারপর হচ্ছে আমার যে মিডলে কিছু সেকশনগুলো, এরকম সেকশনগুলো আমাদের তৈরি হয়ে গেল। ইন ফিউচার যদি আমাদের ইউআই এর কাজ আসে, তো আমরা এখান থেকেই আর নতুনভাবে লেয়ার টেয়ার নেওয়ার দরকার নেই। এখান থেকে কিছু কিছু সেকশন আমরা কপি করে ক্লায়েন্টের কাজে ব্যবহার করে ফেলতে পারবো। So, এমনি করে যদি আমাদের 4-5টা ইউআই রেডি থাকে, তাহলে আমরা যে কোনো একটা ক্লায়েন্টকে ইজিলিভাবে একটা কাজ প্রেজেন্ট করে দিতে পারবো আর কি। আর এমনি এমনি করেই হচ্ছে মূলত কাজগুলো আগায়, একটা দুইটা করে কাজগুলো আর কি আগায়। আচ্ছা, ঠিক আছে, প্র্যাকটিস ওয়ার্ক লিখছেন, ভালো হয়েছে। আচ্ছা, তবে বিষয়গুলো কেমন যেন একটু, মেবি মন্টসেট ফন্ট ইউজ করা হয়েছে, আই ডোন্ট নো, একটু চ্যাপ্টার মনে হচ্ছে। কোনো কারণে এখানে ভি, আচ্ছা ভি লেটারই দিয়ে দিছেন, আইকন না দিয়ে। এখানে কি এরকমটাই করা হয়েছে?
আচ্ছা, এটা তো ভি লেটারই মনে হচ্ছে, আইকন না? ভাইয়া আমার না ফটোশপে কোনো আইকন মানে করা যাইতেছে না, এই যে ফন্ট অসাম থেকে কিংবা অন্যান্য সাইট গুলো থেকে। ফন্ট অসাম তাহলে মেবি ইনস্টল নাই, একটু খেয়াল করে দেখেন তো না না, ফটোশপে আছে কিনা। না আছে কিন্তু হয় না। তাহলে ফন্ট অসামের তো তিনটা ভেরিয়েন্ট, একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে সলিড, আর একটা হচ্ছে ব্র্যান্ড। এখন আমি হ্যাঁ যদি তিনটা করা কিন্তু একটাও হয় না। আমি যদি এখন এখন ব্র্যান্ডেডটা সাপোর্টে দিয়ে গিয়েছিলাম। সলিডে যাই, আবার এটা ভার্সন এটা ভেরিয়েন্ট করে, আমি যদি ইনস্টল থাকে 6, তাও তো এটা সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, সাপোর্ট থেকে কি সমাধান পাইছিলেন? না, তারা বলছে যে আপনার এটাতে আপনার আপনার ফটোশপে সাপোর্ট করতেছে না। কত ভার্সন ইউজ করেন? ফটোশপের ভার্সন কত আপনার? 22 নাকি আরো বেশি? আচ্ছা, যাই হোক, 20। আপনি একটু বিষয়টা স্ক্রিন রেকর্ড করে আমাকে দিয়েন তো, আমি দেখবো না কি হচ্ছে, বা যদি সময় পাই আপনাকে দেখবো না সাপোর্টটা দিয়ে। আচ্ছা, এখানে তো আচ্ছা অ্যালাইনটে ঝামেলা করে ফেলছেন, উপরে নিচে নেমে গেছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আপনাদের 4 জনের এই হচ্ছে কাজ। আর যারা করেন নাই, রাকিব ভাই একটা পিছায় রইলেন আর কি অনেকটাই, এই আর কি অবস্থা। ঠিক হ্যালো, আছে, জি শুনতে পাচ্ছি আপনাকে, বলেন। আচ্ছা ভাই, ওই যে সিভিতে আপনার যে আপনার পোর্টফোলিও লিংক করে না, এটা কিভাবে করে? ইলাস্ট্রেটর যেতে হবে আবার, ওইটা একটা শর্ট টিউটোরিয়াল দেখলেই পাবেন। ওইটা হচ্ছে টেক্সটের পিছনে আপনার ইউআরএলটা হচ্ছে বসায় দেয়, আর ওটার অপাসিটিটা হচ্ছে একদম কমায় দেয়, তাহলে হচ্ছে ওটা এক্সপোর্ট করলেই হয়ে যায়। যেমন আপনি যদি এখানে লেখেন যে ফেসবুক, এভাবে থাকলো, এবার এটাকে আমি পিডিএফ থেকে ক্লিক করতে চাচ্ছি। সো আমার একটা টেক্সট নিতে হবে, লাইক facebook.com বা facebook.com এ যেটা আছে। সো facebook.com লিখলাম, এটা হচ্ছে, বা www লিখেন, পুরোটা না লিখলে হবে না, একদম পুরা আপনি যেইটাতে ক্লিক করে নিয়ে যেতে যাচ্ছেন ওইটার পুরা লিঙ্কটা হচ্ছে কপি থাকতে হবে। সো এটা এভাবে করে এই পুরো টেক্সট জুড়ে এখন এই টেক্সটটাকে নষ্ট করতে হবে, এরকমভাবে, একদম এরকমভাবে টেক্সটটাকে নষ্ট করতে হবে, এবং এটাকে দিয়ে দিতে হবে একদম পিছনে বা সবার উপরে, এবং এটার অপাসিটি থাকতে হবে একদম 0। ওকে, এখন এটাকে যদি আপনি পিডিএফ হিসেবে সেভ করেন, এক্সপোর্ট অ্যাজ দিয়ে, এখানে পিডিএফ ডাউনলোড কই, জানি না আসবে কি না, আসার কথা, তাও দেখি। আপনার সিভিটা নিতে হবে। আমার সিভি নিয়ে লাভ নাই। আচ্ছা, আরেকটা ঝামেলা হয়, এই যে এই ফটোশপ আরে পিডিএফ ভিউয়ার দিয়ে এগুলোতে একটা ঝামেলা করে, বাট এই যে আসছে, আসার তো কথা, যায় না কেন? প্রসেস এইটাই, বাট আমার এইটার মধ্যে একটু ওপেন করলে ঝামেলা হয়, বাট প্রসেস এটাই, এভাবে করেই দিলে আপনার হচ্ছে কাজ করতে পারবেন আর কি, এখানে ক্লিক করলে হচ্ছে চলে যাবে। তারপরে আপনারা একটু টিউটোরিয়াল দেখে নিন, আমি সেই কবে করছি ভুলে গেছি, বাট প্রসেস এইটাই। আচ্ছা, আরেক এইভাবে করলেই হচ্ছে লিঙ্কে চলে যায় আর কি। আচ্ছা, আমরা একটু আমাদের ফিগমাতে যাই, আমাদের ফিগমার কিছু পার্ট আমরা আজকে করি, রাকিব ভাই, তারপর হচ্ছে আমরা বাকি আলোচনা করবো ইনশাল্লাহ। জি বলেন ভাই। আরেকটা বিষয় জানা ছিল যে গ্রাফিক্স ডিজাইনের উপর যারা ইন্টার্ন করায়, তাই না? তারা করায় না কি করে? আপনার ইন্টার্ন করায়, যারা যারা অফিসে ইন্টার্ন আচ্ছা, করায় আর কি, যারা জি। হায়ার করে, যারা তাদের বেসিক জানলেই বিষয়টা হয় না নাকি? এখন আপনি যদি কোনো প্রতিষ্ঠানে গিয়ে বা কারো আন্ডার থেকে ইন্টার্ন করতে যান, বেসিক তো আপনি কোন বেসিকটা ধরবেন? এখন বিভিন্ন মানে প্রতিষ্ঠান তো মনে করেন যে 2-3 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষকেও বেসিক হিসেবে ধরে। আর আপনি যেটা বুঝাতে যাচ্ছেন, যদি এরকমটা হয়,
তাহলে বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, এই যে আপনার 4 মাসের যে কোর্সটা করছেন, এতটুকু যদি আপনার নলেজে থাকে তাহলে হচ্ছে আপনি কোথাও গিয়ে ইজিলি ভাবে ইন্টার্নশিপে যুক্ত হতে পারবেন আর কি। আমি এটা প্রত্যেক ব্যাচে বলি যে এতটুকু অভিজ্ঞতা যদি থাকে, আপনার যদি প্রত্যেকটা হোমওয়ার্ক কমপ্লিট থাকে, তাহলে প্রত্যেকটা বিষয়ের উপর আপনার নলেজ আছে, একটু হলেও আপনাকে দিলে আপনি একটু চেষ্টা করে হলেও করে দিতে পারবেন, একটু রিসার্চ টিচার করে ঘাটায় ঘোটায় ইউটিউবে হেল্প নিয়ে আপনি করে দিতে পারবেন। কিন্তু এই যে হোমওয়ার্ক যেগুলো দিছি, একে তো ক্লাসগুলো করেন নাই, হোমওয়ার্কও করেন নাই, তাহলে ওগুলো আপনার নলেজে থাকবে না, কীভাবে কী করতে হয় সেটা ঘাটায় ঘাটায় খুঁজে করতে করতে আপনার দিন পার হয়ে যাবে। তো তখন কাজ করতে আপনার প্রবলেম হবে, আর যিনি আপনাকে দেওয়ার কাজ করায় নিবে তারও হচ্ছে সমস্যা হয়ে যাবে। সো আপনাকে যতক্ষণ সে বুঝাবে, ইনস্ট্রাক্ট করবে, ততক্ষণ সে নিজে হচ্ছে করে ফেলতে পারবে। এই জন্য হচ্ছে ওরকমভাবে ইন্টার্ন নেও না, একটু হাত চালু থাকতে হয়, মেন কথা হাতটাকে চালু রাখতে হয় আর কি। আচ্ছা, আমরা আমাদের অতি হচ্ছে আমরা অনেক দিন যাবত অপেক্ষা করেছিলাম ফিগমাতে আসার জন্য। সো ফিগমার বিষয়টা হচ্ছে আমরা ফার্স্টে আগে ফটোশপ দিয়ে কাজ করতাম, ইউআই এর পার্ট সম্পূর্ণটা। এরপরে হচ্ছে সময়ের পরিবর্তনের পর আমরা হচ্ছে এক্সডিতে কাজ করতাম, অ্যাডোবে এক্সডিতে। সো ওইটা এখন আর কাজ করা হয় না, কাজ করা হয় না বলতে ভুল হবে, কাজ হয় কিন্তু ওইটা আমরা কাজ করি না। যারা আগে কাজ করতো তারা এখন বলে যে ওইটা নাকি বিষয়টা আপডেট বা ফাংশনালিটি সিস্টেমগুলো নাকি আপডেট করা বন্ধ করে দিছে। এর জন্য হচ্ছে এখন আর ইউআই ডিজাইনাররা ওই এক্সডি ব্যবহার করে না। আর না করার আর একটা প্রধান রিজন আছে, প্রধান এবং অন্যতম একটা রিজন হচ্ছে এক্সডিতে যখন কেউ কাজ করত, সে নিজে যেটা কাজ করতেছে সে নিজেই ওইটা একমাত্র দেখতে পারবে, এবং ওই ফাইলটা যখন সেভ করে ক্লায়েন্টকে দিবে, তখন ওই ফাইলটা ক্লায়েন্ট ওপেন করবে এক্সডি ফাইল নিয়ে। তার এক্সডি ইনস্টল থাকতে হবে আপডেটেড। এখন আমি মনে করেন যে 2023 সালের এক্সডি ব্যবহার করতেছি, ক্লায়েন্টের পিসিতে হচ্ছে 2020 সালের এক্সডি। এখন আমি যদি তাকে কোনো ফাইল দিই আমার পিসি থেকে কাজ করে, তার ওই এক্সডিতে সাপোর্ট করবে না, এবং আমার যে ভার্সন ইনস্টল করা ক্লায়েন্টের পিসিতে সেই ভার্সনটা ইনস্টল করা থাকতে হবে। সো তা না হলে ক্লায়েন্ট আমার ফাইল ওপেন করতে পারবে না, সেখানে কোনো যদি পরিবর্তন প্রয়োজন হয় সে সেটা বলতে পারবে না। তো ফিগমাতে সুবিধাটা কি? ফিগমাতে সুবিধাটা হচ্ছে একদম লাইভ কমিউনিকেট করা যায়। মানে আমি যে কাজটা করতেছি, আমি কিভাবে করতেছি, কোথায় মাউসটাকে নাড়াচাড়া করতেছি, যে আপনারা যেরকম লাইভ ক্লাস দেখতেছেন না, আমার এখানে মাউসটা কোথায় নাড়াচাড়া হচ্ছে, কিভাবে কাজ করতেছি, আমি এখান থেকে ফাইল নিচ্ছি কিনা না নিচ্ছি, কতটুকু সাইজের আমি ডকুমেন্ট নিচ্ছি, এরকম পুরা আমার কাজটাই আপনি লাইভ দেখতে পারবেন, এবং আপনি সেখানে পাকনামিও করতে পারবেন যদি ক্লায়েন্ট হন। যেমন আমি এখানে কাজটা করে রাখছি, আপনি এসে কী করলেন, এটা ভাল লাগে না, এটা এখানে চাপাই দিলেন, অন্য একটা কালার রাখলেন। সো এই পাকনামি করার ক্ষমতাটা হচ্ছে ফিগমা ক্লায়েন্টকে দিয়ে দিছে আর কি। এবং আমি বানায়া কোনো কথা বলতেছি না, এটা আসলে সত্য। তবে ক্লায়েন্ট এটা করে না, ক্লায়েন্টকে যদি অ্যাক্সেস দেওয়া হয়, এডিটর অ্যাক্সেস, তখন সে এটা করতে পারে, আদারওয়াইজ হচ্ছে করতে পারে না। আদারওয়াইজ সে হচ্ছে আমি যেভাবে কাজ করতেছি সে শুধু দেখতেই পারবে। আর আরেকটা বিষয় করতে পারবে, সে ওইখানে কমেন্ট করতে পারবে, লাইভ কমেন্ট, যে না এটা এইভাবে করো না, মার্ক করে দিতে পারবে। এখানে কোনো কিছুতে ক্লিক করলে ওখানে কমেন্টের অপশন আসবে, সেখানে কমেন্ট করে দিতে পারবে যে হ্যাঁ এটা এইভাবে না ওইভাবে করো, এরকমভাবে পরিবর্তন করো। সো এরকমভাবে লাইভ যে একটা কমিউনিকেশনের বিষয় থাকে সেটা ফিগমাতে করা যায়। এই কারণেই এখন ইউআই ডিজাইনাররা ফিগমাতে চলে আসে, কারণ আগের বিষয়গুলো দেখেন, একটা কাজ আপনি খুব সময় লাগায় করতেন, 4-5 পেজের বিষয়, এটা আপনি ক্লায়েন্টকে দিচ্ছেন, সে ওপেন করতেছে তার সময় অনুযায়ী, সে আবার হচ্ছে আপনাকে রিভিশন দিচ্ছে, আপনি সেটা আবার বুঝে শুনে করতেছেন, ঝামেলার একটা বিষয়। আর এখন কি হচ্ছে, ক্লায়েন্টের সময় অনুযায়ী আপনার সময় অনুযায়ী আপনি হচ্ছে কাজ করতেছেন, একসাথে লাইভ চ্যাট করতেছেন, অথবা লাইভ চ্যাট যদি করতেও না চান, ক্লায়েন্টের আসলে পিসিও লাগবে না, ক্লায়েন্ট চাইলে সে মোবাইল দিয়ে হচ্ছে আপনি কি করতেছেন না করতেছেন সে হচ্ছে দেখতে পারবে, জাস্ট তার মোবাইলে নেট কানেকশন থাকলে হবে। যে কোনো ব্রাউজার দিয়ে ফিগমাতে লগ ইন করা যায়, সে ইজিলিভাবে লগ ইন করে আপনার ওই ফাইলের মধ্যে সে কমিউনিকেট করতে পারবে। সো এই হচ্ছে মেইন আমাদের এই ফিগমাতে সুবিধা। সো এই সুবিধাটার জন্যই মূলত এখন আমরা ফিগমা ব্যবহার করি। এখন ইন ফিচার যদি এরকম যেরকমটা এক্সডিতে বাদ করে এখন ফিগমাতে আসে, আরও যদি ইন ফিচার কোনো সুবিধা হয় তাহলে পাবলিক ফিগমাতে যাবে। সুবিধা তো আসছে, সুবিধা আসছে কি, আমি রিসেন্টলি ঘাটায় পাইলাম এরকমটা যে ফিগমার হচ্ছে একটা পেইড ভার্সন আছে,
সো এইটা যা আমরা যেটা ইউজ করতেছি এটা হচ্ছে ফ্রি ভার্সন, গুগল থেকে ইজিলি ফ্রি ভার্সন ব্যবহার করা যায়। আরেকটা হচ্ছে পেইড ভার্সন। সো পেইড ভার্সনে আরও অনেক কিছু কিছু সুবিধা আছে, যে সুবিধাগুলো অপশনগুলাই নাই হচ্ছে ফ্রিতে। মানে একটা আছে না যে ভিজিবল দেখায়, কাজ করা যায় না, এরকমটা না, মানে অপশনগুলাই নাই ফিগমাতে, ওইটা হচ্ছে পেইড ভার্সনে আছে। সো হয়তো বা আরও সামনে আরও আর ফিগমার যে পেইড ভার্সনটা আছে সেটার সাথে আবার এআই কানেক্টেড। সো এটা একটা সুবিধা, যেরকমটা হচ্ছে ইলাস্ট্রেটর করছে, ফটোশপ করছে, ঠিক তেমনি ফিগমাতে এরকম বিষয়টা করে ফেলছে, ফিগমা পিছায় নাই আর কি। সো ইন ফিউচার যদি আর কোনো ভালো কিছু আপডেট থাকে সেটা তো আমরা যদি বেঁচে থাকি জানতে পারবো আর কি। সো ফিগমা আমরা দুইভাবে কাজ করতে পারি। সুবিধাগুলো কেন দেখেন বিষয়টা, ফিগমা হচ্ছে দুইভাবে কাজ করা যায়, আর এক্সডি শুধু একভাবে কাজ করা যেত, অ্যাপস ওপেন করে তারপর হচ্ছে কাজ করা যেত। ফিগমার সুবিধাটা কি, আপনি যদি যে কোনো ব্রাউজার দিয়ে আপনারা জাস্ট এখান থেকে ফিগমা লিখেন, সো ফিগমাতে যাওয়ার পর আপনার যে প্রথম ওয়েবসাইটটা আসতেছে figma.com, এখানে গিয়ে হচ্ছে আপনি জাস্ট আপনার একটা জিমেল দিয়ে লগ ইন করেন। যদি এখানে লগ ইন অপশনটা আমি অলরেডি লগ ইন করা, সো এর জন্য এই অবস্থা। যদি আপনি এরকমভাবে নর্মাল ঢোকেন দেখবেন যে আপনার ওখানে জিমেল দিয়ে লগ ইন করতে পারবে। আমি যদি ইনকগনিটো মোডে যাই, মেবি হয়তো বা বুঝে যাবে। দেখি যে কি অবস্থা হয়। এখানে কোনো এরকম না যে আপনার অ্যানাডিক ভেরিফিকেশন করতে হবে বা এরকম কিছু নাই, দেখেন। সো আপনার যে এরকম ইন্টারফেস আসবে, আপনি জাস্ট এখানে ফ্রি অ্যাকাউন্ট, একদম ফ্রি। সো আপনি জাস্ট লগ ইন করেন অথবা ফ্রিতে জয়েন করেন, জাস্ট আপনার ইমেলটা দিয়ে দেন। আপনার ইমেলটা দিলেই হচ্ছে আপনি এখানে কাজটা করে ফেলতে পারবেন। ইমেল দেন আর হচ্ছে আপনার ইমেলের পাসওয়ার্ড দেন, লগ ইনে ক্লিক করেন, লগ ইনে ক্লিক করলে হচ্ছে আপনার এখানে লগ ইন ডান, আপনি কাজ করতে পারবেন আর কি। আরেকটা বিষয় হচ্ছে আপনি ফিগমা অ্যাপসটাকেও ডাউনলোড করে নিতে পারবেন। সো দুইটার একদম মানে কোনো পার্থক্য নাই। আচ্ছা, আমার স্ক্রিন কি চলে গেছে? না, ঠিক আছে। না ভাইয়া। আচ্ছা, সো ফিগমা অ্যাপসটাও সেম। আমি একটু ইন্টারফেসটা আপনাদের দেখাই, তাহলে হচ্ছে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে। সো এটা হচ্ছে আমার ওয়েবসাইটের অবস্থা। অবস্থা তো পুরো নাজেহাল অবস্থা হয়ে আছে। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে আমার হিস্টোরি হিসেবে রয়ে গেছে আর কি। সো এটা হচ্ছে আমি যদি ওয়েবসাইটে লগ ইন করি, সো এইখানে হচ্ছে আমার অবস্থা, বাম পাশে হচ্ছে অপশন প্যানেলগুলো থাকবে, এখানে হচ্ছে আপনার রিসেন্ট অ্যাক্টিভিটিসগুলো থাকবে, আর ডান পাশে হচ্ছে যে কীভাবে ফাইল ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা এখানে থাকতেছে। সেম বিষয়টাই, সেম অবস্থাটাই আপনি যদি অ্যাপসে যান, সো আপনার অ্যাপসে গেলে আপনার সেম অবস্থাটাই আসবে। এই যে এখানে হচ্ছে সেম ভাবে ইন্টারফেস, সেম ক্রিয়েট অপশন, বাম পাশের অপশনগুলো সেম। সো এই হচ্ছে অবস্থা, জাস্ট এখানে আপনি কাজ করতে পারেন। তবে ফিগমা থেকে আপনি যখন ওয়েবে কাজ করতে যাবেন তারা আপনাকে বারবার সার্চ করবে যে আপনি অ্যাপস ব্যবহার করে কাজ করেন, কারণ এটার মধ্যে একটু কাজ করতে সুবিধা অসুবিধা নাই, বাট তারা কেন জানি বারবার প্রিফার করে যে আপনি এখানে করেন আর কি, এই অ্যাপসের মাধ্যমে কাজ করেন আর কি। মানে তাদের সার্ভারে লোড বাড়াইতে চায় না, তারা হচ্ছে আপনার পিসিতে লোড বাড়াইতে চায়, আমি যতটুকু বুঝলাম এই আর কি অবস্থা। আচ্ছা, সো আমি এখান থেকে আমার বাম পাশে কি কি অপশন দেখতে পারবো, আমি যদি ওয়েবসাইটটা দিয়ে দেখাই। সো বাম পাশে হচ্ছে আমি আপনার নাম, ইনফরমেশন, এই বিষয়গুলো দেখতে পারবো। এখানে আমার ইমেল, হ্যাঁ, আমি চাইলে আরও মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। একটা ফিগমার মধ্যে আপনার চাইলে আরও মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এই দেখেন এখানে দেওয়া আছে গেট ডেস্কটপ অ্যাপ। আপনি যদি অনলাইনে লগ ইন করেন, আপনি এখানে ক্লিক করলেও আপনার ফিগমাটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা ফিগমা অ্যাপ ডাউনলোড লিখে সার্চ করলেও আপনি সরাসরি গুগল থেকে ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন। আর থিমের বিষয়টা হচ্ছে আপনার লাইট, ডার্ক থিম এরকম, হ্যাঁ, লাইট আছে, ডার্ক আছে। সো যার যে অবস্থা ভালো লাগে সেইভাবে করতে পারেন। আর রিসেন্ট এগুলো আপনার সাথে সব ফাঁকা থাকবে। যদিও শুরু করার সময় এখানে দু একটা টিউটোরিয়াল বিষয় থাকতে পারে। আপনার এখানে অল প্রজেক্ট দিলে হচ্ছে আপনার যত রকমের প্রজেক্ট আছে সব হচ্ছে এখানে প্রজেক্ট হিসেবে থাকবে, এই যে এই বিষয়টার মধ্যে। আর ট্র্যাশ হচ্ছে আপনি কোনো কিছু যদি ডিলিট করে ফেলেন, সো সেই বিষয়গুলো এখানে থাকবে। অ্যাডমিন প্যানেল হচ্ছে আপনার প্যানেল, আপনার যাবতীয় হিস্টোরি হিসাব। আর এখানে যদি আপনি কোনো টিমের হয়ে কাজ করেন, সেই টিমের বিষয়গুলো হচ্ছে আপনার এখানে থেকে যাবে। আর যদি আপনার নিজের কোনো টিম থাকে সেটা হচ্ছে এখানে থাকবে। আর আপনি যদি এখানে অনেক
দিন যাবত কাজ করেন, কোনো কিছু খুঁজে পাচ্ছেন না, সেই ফাইলটার নাম জানেন, সার্চ করেন, আপনার হচ্ছে ফাইলটা আপনি খুঁজে পেয়ে যাবেন আর কি। সো এটা হচ্ছে আমার বাম পাশের হিসেব। আর আমি যদি ডান পাশে যাই কোনো ফাইল ক্রিয়েট করার জন্য, সো ডান পাশে যদি যাই আমার এখানে ক্রিয়েটের অপশন আছে, যেখানে আমি ডিজাইন ফাইল ক্রিয়েট করতে পারি, ফিক্সেম ফাইল ক্রিয়েট করতে পারি, অথবা স্লাইডস অপশনটা ক্রিয়েট করতে পারি। আর কেউ যদি আমাকে ফিগমার একটা ফাইল দিয়ে দেয়, এখানেও ফিগমার ফাইল দিয়ে দেওয়া যায়। মানে দুইটাই সুবিধা আছে, অনলাইনে তো রেখে দেওয়া যায়, আবার যেটা বলতে ভুলে গেছি, আমরা ইলাস্ট্রেটরে কি করতাম, প্রত্যেকটা কাজ করার পর ফাইল আমাদের কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হইতো না? প্রিয় দেশবাসী আছেন আপনারা? এই হ্যাঁ অবস্থাটার ভাইয়া। জন্য প্যারা খাইছেন কতজন, একটু হাত তোলেন তো। যে ভাই অনেক দিন যাবত কাজ করছি কিন্তু সেভ দেই নাই, কারেন্ট চলে যাওয়ার কারণে আমার ফাইল সব নষ্ট হয়ে গেছে, এরকম কেউ বাস খাইছেন? এরকম হয় নাই, তবে মানে হচ্ছে ক্র্যাশ করছে প্রায় সময়, সেজন্য 2-3 বার হয়েছিল আর কি এরকম ক্র্যাশ, তখন প্রবলেম হয়েছিল। পরে আবার ওটা ওপেন করলে চলে আসছে, যদিও যেরকম কাজ করছি, যতটুকু কাজ করছি ততটুকুই চলে আসছে। আচ্ছা, যাই হোক, প্যারায় তো পড়ছে না। আবার অনেকে আছে এরকম যে ফাইল ক্র্যাশ করছে তো করছি, ফাইল আর খুঁজে পাওয়া যায় না। সো ইলাস্ট্রেটর যেমন, ফটোশপের মধ্যে ঠিক তেমনটাই, কিন্তু এই ফিগমার মধ্যে একটা সুবিধা হচ্ছে, আপনি এখান থেকে যে ক্রিয়েট করছেন ডিজাইন, এরপরে আপনার সেভ করার কোনো ঝামেলা নাই। সেটা হোক আপনার নেট কানেকশন থাকুক বা নেট কানেকশন না থাকুক, আপনি অনলাইনে কাজ করেন অথবা অফলাইনে কাজ করেন, মানে অ্যাপসের থ্রুতে কাজ করেন, আপনার কন্ট্রোল এস প্রেস করার কোনো সুযোগই নেই, মানে নাই, অপশন নাই বললেই চলে। এটা অটোমেটিকলি সেভ করে নিয়ে নেয়। এটা হচ্ছে যারা আমার মতো অলস ছিলেন, সেভ করতে ভালোবাসেন না বা ফাইল সেভ করতেন না, তাদের জন্য এখন একটা সুবিধা, তারা এখন ইজিলি হবে এখানে ফাইল, যে কোনো ফাইল হচ্ছে ক্রিয়েট করে কাজ করতে পারবে আর কি। সো এটা হচ্ছে একটা সুবিধা। তো ওই যে আরেকটা বললাম যে এটা তো অনলাইনে রেখে দেওয়া যায়, আর এছাড়া হচ্ছে আমরা লাস্টের দিক দেখব যে অনলাইনে তো রেখে দিলাম, তাছাড়া হচ্ছে এই ফাইলটাকে আপনি চাইলে যদি আপনার পিসিতে ডাউনলোড করতে চান সেটা করতে পারেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে ইম্পোর্ট, সো কেউ যদি আপনাকে কোনো ফাইল দেয়, সেই ফাইলটা আপনি এখান থেকে ইম্পোর্টে ক্লিক করলে আপনি সেটা হচ্ছে এখানে ওপেন করতে পারবেন। সো ডিজাইন ফাইল হচ্ছে আমাদের কাজ করার জন্য মেইন। আমরা যদি কোনো কিছু কাজ করতে চাই, তো ডিজাইন ফাইলের মধ্যে ক্লিক করলে হচ্ছে আমাদের ফাইলটা ওপেন হয়ে যায়। আর এখান থেকে আপনি স্লাইডস বানাতে পারবেন। আর ফিক্সেম বোর্ড বা ফিক্সেম হচ্ছে কোনো কিছু ড্রাফট করার জন্য, ইউআই করার আগে অনেক স্কেচ করা লাগে, অনেক কিছু কাজ করা লাগে। সো সেই কাজগুলা, মিটিং টিটিং এই সমস্ত বোর্ড টোড মেনটেন করার জন্য ফিক্সেম বোর্ডটা ব্যবহার করা হয়। সো আমরা যদি ডিজাইনে এখান থেকে ক্লিক করি, সো ডিজাইনে ক্লিক করলে দেখেন আনটাইটেল নিয়ে একটা আমার ফাইল ক্রিয়েট হয়ে গেছে এখানে, একদম সম্পূর্ণ সাদা। সো আপনি যে বাম পাশে এখান থেকে আনটাইটেলটার মধ্যে ক্লিক করলে আপনি হচ্ছে এখানে লিখে দিতে পারবেন যে আপনার নাম কি দিতে চাচ্ছেন বা কী রকম। সো এখানে হচ্ছে আপনার বাম পাশে ইন্টারফেসটা আসতেছে, এটাকে আমি যদি বলি হচ্ছে লেয়ার পার্ট, আর ডান পাশেটা হচ্ছে আমার সমস্ত অপশন বা প্যানেল বার, আর নিচে হচ্ছে আমার টুলস বার। সো ইলাস্ট্রেটর এবং ফটোশপে যারা টুলস নিয়ে অনেক প্যারা খাইতেন যে ভাই এখানে কি টুলস, এত টুলস কেন, হ্যাঁ এত টুলস তো বুঝি না, পারি না, তো তাদের জন্য আরও একটা সুবিধা দেখেন, এখানে টুলসের বেশি কিছু নাই। এখানে হচ্ছে মুভ টুল, হ্যান্ডেল টুল, এখানে হচ্ছে ক্রপ টুল, এখানে হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার টুলসের মধ্যে হচ্ছে কয়টা টুলস আছে, রেক্টেঙ্গুলার, লাইন, অ্যারো, ইলাইস, পলিগন, স্টার, শেষ। আর এখানে হচ্ছে আপনার পেইন্ট টুল, আর হচ্ছে টাইপ টুল, কাজ শেষ। মেইনলি যদি ধরি, টাইপ টুল, পেন টুল, আর হচ্ছে আপনার শেপ টুল, তিনটা টুল আছে এখানে। তো এই তিনটা টুল দিয়ে পুরো এই ইউআই ডিজাইনটা করা হয় বা করতে হয় আর কি। সো এখন কি আপনাদের খুশি খুশি মনে হচ্ছে যে যাক ভালো হয়েছে, অনেকগুলো টুলস তো ছিল, এখন এত টুলস নাই, প্যারাও নাই, ঝামেলাও নাই আমাদের? মনে কি আপনাদের রং লাগতেছে? আপনাদের মনে রং লাগতেছে আর আমার লাগতেছে ক্ষুধা। যাই হোক, আপনাদের তো সুবিধা আছে, আপনারা হচ্ছে মোবাইলে হচ্ছে ক্লাস জয়েন করতেছেন, সাথে হচ্ছে কেউ খাবার খাইতে চাইলে খাবার খাইতে পারেন, আবার হচ্ছে মোবাইলটাকে সাইলেন্ট করে কেউ চাইলে গোপাল ভাঁড় দেখতে চাইলে গোপাল ভাঁড় দেখতে পারেন, যে যেটা খুশি করতে পারেন। আর আমার এখানে এক ধার হচ্ছে ক্লাস নিয়ে যেতেই হয় আর কি। আবার আরেকজন লেখছে আস ভাই আস, হ্যাঁ ঠিকই আছে।
আচ্ছা, আমরা হচ্ছে কই গেল অ্যাপস আর ওয়েবসাইটের গুলায় ফেলতেছি আমি। আচ্ছা, অ্যাপসে ছিলাম। সো এখান থেকে হচ্ছে আমি বাম পাশে হচ্ছে রিনেম দিছি। আর এখানে যে একদম উপরে ফিগমার আইকনটা মেইন মেনু, এখানে খেলে আপনি হচ্ছে আরও কিছু পাবেন। প্রত্যেকটা বিষয় এখানে শর্টকাটগুলো আছে, তবে এখানে একটা বিষয় হচ্ছে এখানে ওই কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি এই দুইটা ছাড়া আর মনে হয় না যে আপনি ইলাস্ট্রেটরের মতো অন্য কোনো টুলসের আপনি এখানে শর্টকাটগুলো সেম পাবেন। সো এই বিষয়টাতে একটু আমাদের ঝামেলা হইতে পারে। ইলাস্ট্রেটরে যে শর্টকাটগুলো আছে বা যে মেথডগুলো আছে সেগুলো আমরা যদি এখানে অ্যাপ্লাই করতে যাই, আমরা এখানে ধরা খেয়ে যাব আর কি। সো এখানে প্রত্যেকটা অপশনের পরে হচ্ছে প্রত্যেকটা অপশনে হচ্ছে শর্টকাট দিয়ে দেওয়া আছে। সো এইগুলো একটু মুখস্থ করে নিয়েন, বা একটু সময় লাগবে, বাট প্রথম প্রথম কাজ করতে গেলে একটু ঝামেলা হবে, এটা স্বাভাবিক। আচ্ছা, সো আমরা এখান থেকে যেই বিষয়টা পাচ্ছি, এটা তো আমরা অপশনটা পেলাম। আর আপনার যদি কাজ করতে গিয়ে অসুবিধা হয় যে না এখানে ডানে বামে বেশি জায়গা চলে যাচ্ছে, ফুল ভিউ দেখতে হবে, সো এই যে মিনিমাইজ ইউআই যদি করেন তাহলে দেখেন আপনার সব কিছু মিনিমাইজ হয়ে গেছে, আপনি হচ্ছে এখানে বাকি সব কিছু দেখতে পারবেন আর কি। আবার এখানে ক্লিক করলেই আপনার আবার ওই বিষয়গুলো চলে আসবে। সো এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে প্রোটোটাইপ আর একটা হচ্ছে ডিজাইন। সো ডিজাইনে যদি ক্লিক থাকে তাহলে হচ্ছে আপনার বাকি অপশনগুলো আমার এইখানের কাজ করার অপশনগুলো আমি পাবো, অর্থাৎ ইউআই ডিজাইন করার ক্ষেত্রে। আর প্রোটোটাইপটা হচ্ছে ইউএক্স এর পার্ট, সো ওইটাতে আমরা আপাতত যাচ্ছি না আজকের ক্লাসে, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ওইটা নিয়ে আলোচনা করব। বাট কারো যদি এই ফাংশনগুলো না আসে, এরকমভাবে চলে আসে, সো ভয় পাওয়ার কিছু নাই। সে একটু খেয়াল রাখবেন যে তার এখানে ডিজাইনে ক্লিক করা আছে কিনা, নাকি হচ্ছে প্রোটোটাইপে ক্লিক করা আছে। আচ্ছা, এখানে ইলাস্ট্রেটরের মতোই একদম ফ্রি জায়গা রাফ করার মতো। সো এই যে দেখেন যত বড় আপনার এখানে গ্রে জায়গাটা দেখতে পাচ্ছেন, আপনি চাইলে আপনার এই কালারটাকে চেঞ্জ করতে পারেন। দেখেন আপনি যদি এখানে যান, এই যে আপনার কালারটাকে চেঞ্জ করতে পারতেছেন। আর এখানে যদি আপনি জুম করতে চান বা জুম আউট করতে চান, সো এখানে কিন্তু জুম টুল নিয়ে কোনো টুলস কিন্তু নাই। দেখেন এখানে কিন্তু জুম টুল নিয়ে কোনো টুলস নাই, হ্যান্ড টুল আছে। তবে জুম টুলের শর্টকাটটাও সেম, জেড বাটন প্রেস করলে হচ্ছে জুম আইকনটা চলে আসে। তবে এখানে মাউস এরকম করলে হচ্ছে জুম ইন হয়ে যায়, আর জেড বাটন প্রেস করে ধরে অল্টার বাটন প্রেস করলে মাউসটাকে ড্র্যাগ করলে হচ্ছে জুম আউট হয়। কিন্তু কতটুকু জুম ইন হচ্ছে কতটুকু জুম আউট হয়েছে যায় না, উল্টাপাল্টা হয়ে গেছে। আবার জুম 100% করার জন্য কন্ট্রোল 0। তবে এখানে জুম ইন জুম আউট করার শর্টকাটটা হচ্ছে, যদি এভাবে আমরা বুঝতে পারবো না, আমরা এটাকে হোয়াইট কালার রাখি, একটু গ্রে ছিল যে কালার ছিল ওই কালারটা রাখি। আচ্ছা, এখানে আমরা একটা শেপ নিই। সো আমি এখান থেকে রেক্টেঙ্গেল একটা টুলস নিলাম। আমার কিন্তু এখানে কোনো আর্টবোর্ড নেওয়ার প্রয়োজন হচ্ছে না, কিন্তু আমি কিন্তু এইখান থেকে কাজ করতে পারতেছি এবং কাজ কিন্তু করা শুরু করে দিছি। এখানে হচ্ছে একটা শেপ নিলাম, এই যে একটা শেপ নিলাম এবং অটোমেটিকলি কিন্তু একটা লেয়ার তৈরি হয়ে গেছে, এবং এই শেপের সাথে বাকি অপশনগুলো কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসতেছে। আচ্ছা, সো এবং আপনি সিলেকশন টুলের শর্টকাটটা ভি, সো ওইটা হচ্ছে ঠিকঠাক আছে। সো আমি ফাঁকা জায়গায় ক্লিক করলে আর্টবোর্ডের বাইরে, আমি এখন আর্টবোর্ড নিই না, এটা হচ্ছে আর্টবোর্ডের বাইরের জায়গা। সো আমি আপাতত একটা কালার চেঞ্জ করতেছি, কীভাবে চেঞ্জ করতে হয় পরে বুঝাবো। আমি জাস্ট জুম ইনের জুম আউটের বিষয়টা দেখাচ্ছি, কারণ সবার ফার্স্টে আমাদের এই বিষয়টার প্রয়োজন পড়ে। সো আমি কন্ট্রোল বাটন প্রেস করে যদি মাউসের স্ক্রল বাটনটাকে উপরে নিয়ে যায়, জুম ইন হচ্ছে, এবং যদি আউটে নিয়ে আসি তাহলে হচ্ছে জুম আউট হচ্ছে। আচ্ছা, এবং আমি যদি এটাকে জুম আউট দেখেন একদম বেশি জুম আউট করে ফেলি, দেখেন অনেক জুম আউট করতেছি, এখনও জুম আউট হচ্ছে, এবং আরও যদি উপরে চলে যাই, ওই বিন্দু কই গেছে আমি নিজেও চোখে দেখতেছি না, মানে জায়গা আনলিমিটেড। দেখেন উপরে যাচ্ছে তো যাচ্ছেই, নিচে আসতেছে তো আসতেছেই, ডানে বামে যাচ্ছে তো যাচ্ছে, ও যে আমার বিন্দু দেখা যাচ্ছে। সো জায়গা অনেক বড়। জায়গাটা এত বড় রাখার মেন রিজন হচ্ছে এখানে, কারণ ইউআই এর অনেকগুলো পেজ একসাথে রেখে কাজ করতে হয়। অনেকগুলো পেজ একসাথে বলতে এক একটা পেজ তো কত বড় দেখছেন, লাইক আপনি যদি এই যে এই ডিজাইনটা করেন, এখন এই পুরো পেজটা আপনার এই ফাংশনে এইখানে রাখতে হবে, এবং এই পেজের পরে যেমন হচ্ছে আমি যদি এখন অ্যাবাউট আসে ক্লিক করি, ওই পেজটা দেখতে কীরকম লাগবে, সেই পেজের ডিজাইনটা আমার পাশেই রাখতে হবে, এরকমভাবে পাশেই রাখতে হবে। তো এমনি করে আমার এরকমভাবে 20-30টা পেজ চলে আসে। আপনাদের যদি একটু দেখাই, ফুল ওয়েব ইউআই
ইমেজ ইন ফিগমা লিখে যদি সার্চ করি দেখি এরকম কিছু আছে কিনা। এই দেখেন একটা আসছে। সো এটার মধ্যে দেখেন কতগুলো ফাইল একসাথে ক্রিয়েট করা হয়েছে। সো এইটাও দেখেন, দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এবং কতগুলো বড় বড় একসাথে করে কাজ করছে। ঠিক তেমনিভাবে যদি মোবাইল অ্যাপস দেখেন, মোবাইল অ্যাপসের তো কোনো কথাই নেই, কতগুলো আইকন বা কতগুলো আর্টবোর্ড একসাথে রেখে কাজ করা হয়েছে। এর জন্য মূলত আমাদের এত বড় হচ্ছে জায়গা দেওয়া হয়েছে যেন আমরা খুব রিল্যাক্সে এই সাইটগুলোতে কাজ করতে পারি আর কি। দেখেন এটা হচ্ছে প্রোটোটাইপের পার্ট, এটা হচ্ছে মেইন ইউএক্স এর পার্ট। এটা যদি কেউ বুঝে ফেলতে পারে আর এটা যদি কারো একদম সঠিকভাবে হয়ে যায় তাহলে হচ্ছে সে একজন ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে কাজ করতে পারবে। আর কেউ যদি এই প্রোটোটাইপ এসে ধরা খেয়ে যায় তার হচ্ছে আবার কাজ করতে হবে। আর কোনো কারণে যদি একটা প্রোটোটাইপ এদিক সেদিক হয় তাহলে হচ্ছে তার আবার শুরু থেকে শুরু করা লাগে, যদি মাথা জাম থাকে আর কি। সো এই হচ্ছে আমাদের এই এত বড় জায়গাটা রাখার মেন রিজন। আচ্ছা, সো আমরা আর্টবোর্ড নিতে পারি কিভাবে? সো এখানে হচ্ছে আপনার কি বলে পেজের অপশন আছে। পেজের অপশনগুলো কি, আমি হচ্ছে এখন যখন কাজ করতেছি পেজ 1-এ রেখে কাজ করতেছি। পেজ 1-এর মধ্যে এইগুলো হচ্ছে লেয়ার। আপনি যদি চান এই আনটাইটেল বা এই যে এসএম আপনাদের ব্যাচ নাম্বার 666 এইটার মধ্যে যদি আরও মাল্টিপল পেজ, আর্টবোর্ড না, আর্টবোর্ড একটা বিষয়, মাল্টিপল পেজ আরেকটা বিষয়। সো আপনি এই একটা ফাইলের মধ্যেই আরও অনেকগুলো পেজ নিয়ে কাজ করতে পারবেন। যেমন আমি এখন পেজ 2-তে চলে আসছি। পেজ 1-এ আপনি এই যে এরকম যে ডিজাইনগুলো দেখাইলাম, আপনি পেজ 1-এর মধ্যে আপনি এরকম ডিজাইন করতে পারবেন। আবার পেজ 2-তে গিয়েও আপনি এরকম আরও অনেকগুলো ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, এরকমভাবে আপনি অনেকগুলো পেজ নিয়ে কাজ করতে পারবেন। আপনার যদি ডিলিট করতে প্রয়োজন হয় আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ডিলিট পেজে ক্লিক করলে পেজটা ডিলিট হয়ে যাবে। সো এভাবে করে একটা পেজ মানে একটা ফাইলের মধ্যে আপনি একাধিক পেজ নিয়ে ওই পেজগুলোর মধ্যে আপনি অনেক রকমের অনেক বড় বড় ডিজাইন ক্রিয়েট করতে পারতেন। কিন্তু আমাদের ইলাস্ট্রেটর করতে কী করতে হতো, আমি যদি ফ্লায়ার এক্সাম্পল দিই, ইলাস্ট্রেটরে গিয়ে আমরা ফ্লায়ার সর্বোচ্চ এখানে 10-20টা পেজ করতে পারতাম। ওকে, আবার যদি কোনো নতুন ডকুমেন্ট নিতে হতো আমাদের আবার এখান থেকে ফাইল ক্রিয়েট করতে হতো, ফাইল ক্রিয়েট করে তারপর হচ্ছে কাজ করতে হতো। আর যদি আর্টবোর্ড নেওয়ার প্রয়োজন হতো আমরা তো এখান থেকে আর্টবোর্ড নিতে পারতাম, এখানে অনেকগুলো আর্টবোর্ড নেওয়া যায়। আসলে এতটুকু সাইজের মধ্যে যতগুলো আর্টবোর্ড নেওয়া যায় ততটুকুই, কিন্তু এর বাইরে আবার কাজ করা যায় না। কিন্তু ফিগমাতে কিন্তু অনেক বড় জায়গা। সো এখানে অসুবিধাটা কি, যে ফাইল থেকে আবার নতুনভাবে ক্রিয়েট করতে হচ্ছে। কিন্তু আপনি এই ফিগমাতে সুবিধাটা পাচ্ছেন কি, জাস্ট এখানে পেজ 2-তে ক্লিক করলে আপনার বিষয়গুলো চলে আসতেছে, তবে নতুনভাবে ক্রিয়েট করার দরকার পড়তেছে না। সো এই হচ্ছে আমাদের এইখানকার বিষয়। আচ্ছা, তার আগে আমরা এখান থেকে আরেকটা বিষয় ওপেন করি। সেটা হচ্ছে আমরা আজকে কি কি দেখব বা কি কি বোঝার চেষ্টা করব। সো ওই বিষয়গুলো এখানে টানি। সো আমরা হচ্ছে অ্যাপ ইন্টারফেস বিষয়টা দেখব, টুলস বারটা দেখার চেষ্টা করব, অ্যালাইনমেন্ট, মাস্কিং, গ্রেডিয়ান্ট, তারপর হচ্ছে ফেডেড ইমেজ মাস্কিং, জুম টুল, হ্যান্ড টুল, পেন টুল, টাইপ টুল এবং বুলিয়ান গ্রুপ আর হচ্ছে ইফেক্ট। এই কটা বিষয় হচ্ছে আজকে আমরা দেখতে চেষ্টা করব। আর এই পার্টগুলো হচ্ছে ভেঙে ভেঙে যদি দেখায় আপনাদের 3-4টা ক্লাস, আর যদি মনে করেন যে আজকে দেখা দেয় একটা ক্লাস, এই হচ্ছে বিষয়। তবে এই বিষয়গুলো খুবই সহজ, তবে কঠিন এবং ইউএক্স এর পার্ট হচ্ছে এই যে অটো লেআউট থেকে এক্সপোর্ট বা গ্রিড সিস্টেম, এইগুলো হচ্ছে আপনার ইউএক্স এর পার্টের মধ্যে পড়ে। সো আমরা ইউএক্স এর পার্টে পরে যাওয়ার চেষ্টা করব। আজকে কিছু টাচ দেওয়ার চেষ্টা করব, অটো লেআউট কম্পোনেন্ট এগুলো কিছু টাচ দেওয়ার চেষ্টা করব, বাকি আমরা আগে এই বিষয়গুলো নিয়ে বোঝার চেষ্টা করি। সো এইখানে দেখেন, দেখেন এই পেজের মধ্যে শুধু একটা ডিজাইন। আমি যদি কন্ট্রোল বাটন প্রেস করে মাউসের স্ক্রল বাটনটা উপরে এবং নিচে করি তাহলে হচ্ছে জুম ইন জুম আউট হচ্ছে। এই যে বাইরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইন্টারফেস, আর এইটা হচ্ছে আমার হচ্ছে আর্টবোর্ড। হ্যাঁ, আপনি চাইলে আর্টবোর্ডেরও নাম চেঞ্জ করতে পারেন। সো আর্টবোর্ডটা আমরা কীভাবে পাইলাম এটা একটু চেক করি বা আমরা কাজ করি। এই যে নিচে দেখতেছেন ফ্রেম, সো আপনি ফ্রেমে ক্লিক করলে আপনার সাথে সাথে ডান পাশে কিছু প্রিসেট চলে আসবে, বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনের সাইজ, টিভির সাইজ, ডেস্কটপের সাইজ, বিভিন্ন সাইজ চলে আসবে। আপনি এখান থেকে সাইজ নিয়ে কাজ করতে পারেন, অথবা আপনার যদি কাস্টমভাবে সাইজ নেওয়ার প্রয়োজন হয় আপনি এখান থেকে ড্র্যাগ করেন, ড্র্যাগ করলে যে আপনার একটা আর্টবোর্ড তৈরি হয়ে গিয়েছে। এবং আর্টবোর্ডের সাইজ যদি আপনার চেঞ্জ করার প্রয়োজন হয় এই যে এখানে লেআউটের নিচে ডাইমেনশন পার্ট আছে, আপনি এখান থেকে চাইলে আপনার সাইজটাকে চেঞ্জ করে নিতে পারেন। যেমন হচ্ছে আপনি যদি চেঞ্জ দেন 1920 বাই হচ্ছে এখান থেকে 1080, এ হচ্ছে আপনার
আর্টবোর্ডের সাইজ। সো আমি একটু জুম আউট করলাম, আমি ফ্রেমটাকে মুভ করতে পারবো। সো আপনি যে ফ্রেমের লেখাটাকে ধরে টানাটানি করলে ফ্রেমটা হচ্ছে মুভ আউট হবে, এবং আপনি চাইলে ফ্রেমের নামটাও দিতে পারেন। এখানে হচ্ছে আর্ট বিও এই আর্টবোর্ড 1, আপনি চাইলে আর্টবোর্ডের নামটাও চেঞ্জ করতে পারেন। তবে এখানে দেখেন এই যে বিষয়গুলো করছে এগুলো কিন্তু রাফ হিসেবে আছে। এখন এটা হচ্ছে আমার মেইন আর্টবোর্ড। সো আমি কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু সেভ করি নাই, কিন্তু অলরেডি এটা কিন্তু আমার সেভড হিসেবে আছে। আমি যদি আমার ওয়েবসাইটে যাই, আমার মেইন সাইডে দেখেন ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমার এই যে ফাইলটা কিন্তু সেভড অলরেডি এখানে আছে। সো আমি যদি এখন এখানে ওপেন করে কাজ করি, এখানে করা যাবে। সো আমার এখানে তো দরকার নাই, সো আমি এখানে অ্যাপসের মধ্যে কাজ করতেছি আর কি। আপনারা কি বিষয়গুলো বুঝতেছেন? কঠিন কিন্তু কিছু বলি না এখন পর্যন্ত, সহজভাবে বুঝাচ্ছি। ভাইয়া অ্যাপ আর ওয়েবসাইটের ভিতরে একটুখানি মানে প্যাচ লেগে যেতেছে। প্যাচের কিছু না, আপনি হচ্ছে গুগল ক্রোমে ওয়েবের মাধ্যমে কাজ করতেছেন, আর এটা হচ্ছে অ্যাপস নামায় কাজ করতেছেন, এতটুকু, আর কিছুই না। আমরা ইলাস্ট্রেটর যেরকম কি করতেছি, অ্যাপস নামায় হচ্ছে কাজ করতেছি, কিন্তু ফিগমা সুবিধাটা হচ্ছে আপনি সরাসরি ওয়েব থেকে কাজ করতে পারবেন। এই যে এখানে যদি কোনো কিছু কাজ করেন, যেমন আমি যদি এখন এই যে ওয়েব আসি, এখন এখানে যদি আমি কোনো কাজ করি, ডাবল ক্লিক করলাম, ওপেন হইলো, লোডিং নিবে যেহেতু ওয়েব। আমার আবার একটু নেট কানেকশনও লাগবে, ঝামেলাটা এখানে। সো আমি যদি এখানে কোনো কিছু পরিবর্তন করি, লাইক এখানে কোনো একটা শেপ নিলাম, আচ্ছা এই কালারে থাকলো, আমি কোনো সেভ বাটনে কিছুতে প্রেস করি না, এই দেখেন রাকিব রাকিব দুইটা আসতেছে, দেখছেন? কারণ আমি হচ্ছে অ্যাপসেও আছি, আমি হচ্ছে এখানে ওয়েবসাইটেও আছি। এই দেখেন একদম রাইট পাশের কর্নারে এই যে আমার দুইটা আইকন আসতেছে, কারণ আমি দুইটাতেই জয়েন আছি। সো এই যে এখানে তো আমি অ্যাপসের মধ্যে, এইখানে কিন্তু আমি কোথায় আসি, ওয়েবসাইটে, কিন্তু ওয়েবসাইটে যে আমি চেঞ্জ করছি, আমি যদি অ্যাপে যাই, এ দেখেন সাথে সাথে চলে আসে। সো এখন দুইটা ইউজার না, আমি যদি ওয়েবসাইট থেকে আমার এটাকে এখন কেটে দিই, আমি হচ্ছে চলে যাব ব্যাক টু ফাইলসে। এখন দেখেন আমি অ্যাপসে আসি, এ দেখেন আমার ইউজার একজন। সো এখানে যদি আপনি আরও ইউজারকে রাখতে চান, যেমন আমি যদি এখন আপনাদেরকে দেই এই ফাইলটা, আপনাদের আইকন বা ছবিটা আমার এখানে দেখা যাবে, মানে এখানে আসবে আর কি। সো এখানে কতজন ইউজার আছে, কে কে কাজ করতেছে, সবাইকে দেখা যাবে। এই জন্যই এই ফিগমাটা সুবিধাটা। যে বড় বড় অ্যাপসের বা ইউআই এর কাজ করতে গেলে এবং মাল্টিপল ডিজাইনার প্রয়োজন হয়, তারা একসাথে কাজ করে, যে তুমি প্রথম পেজ কাজ করো, আমি দ্বিতীয় পেজ কাজ করি, এরকমভাবে করে কাজটা দেখা যায় 2 দিনের ডেলিভারি দিতে হবে। এই জন্য মাল্টিপল ইউজার নিয়ে বা ডিজাইনার নিয়ে কাজ করতে হয়, তখন আর কি সুবিধা হয় আর কি। আচ্ছা, সো আপনি চাইলে কিন্তু আর্টবোর্ডটাকে এখান থেকে চাইলে আবার ছোট বা রিসার্চ করতে পারেন, এবং চাইলে আর্টবোর্ডটাকে সিলেক্ট করে ডিলিটও করে দিতে পারেন, কাজ শেষ। এবং আবার কন্ট্রোল জেড দিলে আন্ডো হয়, কন্ট্রোল শিফট জেড দিলে রিডও হয়, আর্টবোর্ড টুলস দিলে এখানে হচ্ছে সব এই বিষয়। আর আর্টবোর্ডের মধ্যে যদি কোনো কিছু নিয়ে আসতে চান, তাহলে হচ্ছে আপনার এই বিষয়টাকে সিলেক্ট করে ড্র্যাগ করে, দেখেন মাস্কের মতো যাচ্ছে। আমি যদি এটাকে একটু বড় করি তাহলে বুঝতে পারবেন। দেখেন এখন কিন্তু আর্টবোর্ডের বাইরে আছে, দেখেন এটা কিন্তু আর্টবোর্ডের বাইরে। এখনো ইলাস্ট্রেটরে কি হইতো, আর্টবোর্ডের ভিতরে চলে আসতো, তাই না? কিন্তু এখানে বিষয়টা কিন্তু এমনটা না, এখানে হচ্ছে এই দেখেন এটা হচ্ছে আর্টবোর্ডের বাইরে। বিষয়টা দেখেন, খেয়াল করেন, প্যাচ লাগবে, নতুন আসছে তো এই জন্য প্যাচ লাগবে, সমস্যা নাই। সো এটাকে যদি আমি আর্টবোর্ডের ভিতরে নিয়ে আসতে চাই রাফ জায়গা থেকে, সো এটাকে ড্র্যাগ করে মাউসটা সহ ভিতরে যখন আনবো, তখন হচ্ছে যে আর্টবোর্ডের ভিতরে থাকতেছে, এবং এটা কিন্তু মাস্কিং অবস্থায় থাকবে আর্টবোর্ডের মধ্যে। দেখেন অলরেডি মাস্কিং অবস্থায় আছে। আবার যখন এটাকে ড্র্যাগ করে বাইরে নিয়ে আসবেন, তখন এটা বাইরে চলে আসবে। সো আপনি যদি এটাকে ছোট করে এখন নিয়ে যান, দেখেন ভিতরে চলে আসে, এখন ভিতরে চলে আসে, এই যে আর্টবোর্ডের লেয়ারের ভিতরে চলে আসে। আর এখন যদি বাইরে রাখি, দেখেন আর্টবোর্ড লেয়ারের বাইরে আসে। সো এইভাবে করে আর্টবোর্ডের ভিতরে আপনি কাজ করতে পারবেন, অথবা এখান থেকে কাজ করে নিয়ে গিয়ে আপনি আর্টবোর্ডের ভিতরে নিয়ে ছেড়ে দিতে পারবেন। আচ্ছা, এখান থেকে আমরা ফার্স্টে হচ্ছে টুলসের বিষয়গুলো নিয়ে একটু কাজ করি। সো এই হচ্ছে আমার ইন্টারফেস মোটামুটি। সো আমি আগে সেভ করার বিষয়টা একটু দেখায় নিই। সো আমার এখানে যে বিষয়টা আছে, এই যে ডান পাশে দেখেন শেয়ার অপশন আছে। সো আমি যদি এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করি, এখান থেকে যে কপি লিঙ্ক আছে, আমি যদি এই লিঙ্কটা আপনাদের এখন দিয়ে দেই, সো এবং এখান থেকে অবশ্যই অ্যাক্সেসটা দিয়েন যে এনিওয়ান ক্যান ভিউ। সো এখানে দেখেন এডিট যদি দেই,
তাহলে আপনি হচ্ছে আমার এখানে যে কাজটা আছে আপনার যদি এখন লিঙ্কটা দিয়ে দিই, আপনার চাইলে এখানে হচ্ছে কাজ করতে পারবেন আর কি। আর যদি ভিউর অ্যাক্সেস দিই তাহলে হচ্ছে আপনি শুধু দেখতে পারবেন, তো ওইটারও কাজ করার সুবিধা আছে, ওইটা আমি একটু পরে বলে দিচ্ছি। আর যদি পাসওয়ার্ড রিকোয়ার্ড দিয়ে দেন তাহলে হচ্ছে দিলেন, সেটা তো বুঝে নিই আপনারা, দিয়ে সেভ দিলে ওই হচ্ছে ওইভাবে করে কাজ করবে। আর এখন যদি কপি লিঙ্ক করে আপনাদেরকে দিয়ে দিই তাহলে হচ্ছে এটা আপনি যে কোনো জায়গাভাবে কাজ করতে পারবেন, আর ওনারকে সেটা আপনারা হচ্ছে দেখতে পারবেন আর কি। আচ্ছা, সো আমাদের টুলসগুলো নিয়ে একটু আমরা আলোচনা করি। এখানে বিষয়টা হচ্ছে আপনি যখন এখানে কোনো কিছু আনবেন ওইটার রিলেটেড অপশনগুলো হচ্ছে আপনার ডান পাশে অটোমেটিকলিভাবে শো করবে। অ্যালাইনমেন্ট হইতে পারে, আপনার কালার বিষয় হইতে পারে, অন্য কিছু যে কোনো কিছু হইতে পারে, অর্থাৎ ওইটার জন্য যা যা দরকার ফিগমা আপনাকে ওইটাই সাজেস্ট করে এখানে ডান পাশে অপশনগুলো চলে আসবে, যেটা হচ্ছে আমাদের বারবার উইন্ডো অপশন থেকে প্যানেল অপশন থেকে খুঁজে বের করে নিয়ে আসতে হইতো, কিন্তু আমাদের এখানে জাস্ট এইখানে খুব সহজভাবে গুছায় দিছে আর কি। সো আমি যদি বাম পাশ থেকে টুলস বারগুলোতে যাই, ফার্স্ট হচ্ছে আমার মুভ টুল, যেটা হচ্ছে আমরা দেখলাম, এরপর হচ্ছে হ্যান্ড টুল, এরপর হচ্ছে আমাদের স্কেল টুল। হ্যান্ড টুলটা কাজ কি? হ্যান্ড টুলটা হচ্ছে এই যে আপনার নাড়াচাড়া করতেছে এই, আর স্কেল টুলটা কি একটু পরে হচ্ছে আমরা বুঝাই দিব না। আর এখানে হচ্ছে ফ্রেম টুল, সিলেকশন টুল, সেকশন টুল আর হচ্ছে স্লাইস টুল, এই দুটার কোনো কাজ নাই বলে চলে, আমাদের হচ্ছে আপনার ফ্রেম নিয়ে কাজ করতে হয়। আর তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে যাবতীয় টুলসগুলো আছে। আর রেক্টেঙ্গল টুলস আপনার শর্টকাটটা দেখেন, আর যেটা ইলাস্ট্রেটর ছিল এম। সো এখান থেকে আপনি যদি রেক্টেঙ্গল শর্টকাট ইউজ করতে চান আপনাকে আর বাটন প্রেস করে কাজ করতে হবে। আর বাটন দিয়ে আমরা রুলার নিয়ে আসতাম। সো দেখেন আমি যখন রেক্টেঙ্গল টুল সিলেক্ট করলাম, এখানে রেক্টেঙ্গল টুলসটা আসলো, এটা অলরেডি একটা ডিফল্ট কালার চলে আসবে। সো আপনার যে ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি পছন্দ না হয়, আপনি ফাঁকা জায়গায় ক্লিক করেন, ফাঁকা জায়গায় ক্লিক করলে যে ব্যাকগ্রাউন্ডটার অপশনটা চলে আসবে, তখন আপনি যে এখান থেকে কালারটাকে চেঞ্জ করে নিতে পারবেন, একটু ডার্ক করে নেন, তাহলে আপনার জন্য বুঝতে বা কাজ করতে সুবিধা হবে আর কি। সো আপনি এইভাবে করে নিয়ে কাজ করেন। আবার যখন শেপে ক্লিক করবেন শেপের বিষয়টা এখানে চলে আসবে, এবং শেপটাতে দেখেন শেপের সাথে সাথে এখানে শেপের সাইজ, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার যে অপাসিটি অপশন, আপনি এখান থেকে রাউন্ড অপশনটা করে দিতে পারবেন। দেখেন আপনি যদি এখানে যান, কর্নারে যান, রেডিয়াসের অপশন তো আসতেছে এখান থেকে, প্লাস এইখান থেকে রেডিয়াসের অপশনটা আসতেছে, আপনি চাইলে এখানে নাম্বার দিয়ে দিতে পারবেন, অথবা এই যে ছোট্ট করে একটা অ্যারো আসতেছে, এই অ্যারোটাকে চেপে ধরে আপনি যদি ডানে নেন বড় হতে থাকবে, এবং দেখেন ডান পাশের এই কালো আইকনটা ভেদ করে আমার বাম পাশ দিয়ে আসবে। একটু যদি ফলো করেন দেখেন, এখন দেখেন আইকনটা কিন্তু আমার বাম পাশ থেকে বের হয়েছে, দেখছেন আপনারা? আচ্ছা, সো এই দেখেন আইকনটা যাচ্ছে, এবং এটা কিন্তু আমার কিন্তু রেডিয়াস আছে, এবং এটা কিন্তু যেতে থাকবে, আমি যত পর্যন্ত একদম রাউন্ড না করবো তত পর্যন্ত কিন্তু মাউসটা যেতে থাকতেছে। ওকে, বেশি গেলে হচ্ছে আমার মাউস পড়ে যাবে। সো আপনি আবার এখান থেকে কাউন্টও দিয়ে দিতে পারেন, যে হ্যাঁ 60 এরকমভাবে রাউন্ড করে দিতে পারবেন, অথবা এখান থেকে আপনি এখান থেকে এগুলা পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, এটাতে যদি কোনো কালার দিতে হয় সেই কালারটা আপনি এখান থেকে দিতে পারবেন। সো এই যে দেখেন ফিল কালার অপশন অলরেডি আছে। সো আমি যদি এখানে ফিল কালার সিলেক্ট করি, বা এই যে কালার বক্সটাতে সিলেক্ট করি, এটা হচ্ছে কালার কোড, আপনি চাইলে কালার কোডটা দিয়ে দিতে পারেন, যেটা হেক্সা কোড, এবং কালারের এই বক্সটার মধ্যে যদি ক্লিক করেন এখানে কিছু অপশন আসতেছে, লাইক হচ্ছে এখানে কালার অপশন, ফিল কালার, সলিড কালার, এবং এই সাথে হচ্ছে গ্রেডিয়েন্ট অপশন, এই সাথে হচ্ছে ইমেজের অপশন এবং ভিডিওর অপশন। এই দুইটা কি, আমি একটু গ্রেডিয়েন্ট অপশনে, যেটা তো সলিড কালার বুঝলামই, আমরা যদি অপাসিটি কমাতে চাই সেটা এখান থেকে কমায় নিতে পারবো, কালার কোড দিতে চাইলে দিতে পারবো, অন্য কোনো যদি কালার কোড থাকে সেটা আমরা এখান থেকে যে কালার কোডগুলোকে দিতে পারবো, RGB কালার কোড জানা থাকলে RGB দিতে পারবো। সো এখান থেকে আবার দেখেন কি কি কালার কোডগুলো ইউজ করতেন, সেই কালার কোডগুলো কিন্তু এই যে আপনার এখানে অন দিস পেজের মধ্যে চলে আসে। আপনার যদি মাল্টিপল পেজ থাকতো, আপনি এখানে মাল্টিপল পেজের অপশনও আপনি কালারগুলোকে নিয়ে আসতে পারতেন, মানে অন্য পেজ থেকে কালার কপি করে নিয়ে আসে কোনো দরকার নাই, আপনার এখানে ওই সুবিধাটা আছে। সো আপনি এখান থেকে ডানে যদি সিলেক্ট করেন, এটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট। সো গ্রেডিয়েন্টের অনেকগুলো অপশন আছে, রেডিয়াল, এই সমস্ত বিষয়। সো এইটাকে আপনি এরকমভাবে মুভ করে হচ্ছে অ্যাঙ্গেলগুলোকে আপনি গ্রেডিয়েন্টটা দিতে পারবেন সুন্দর করে স্লাইডগুলোকে নিয়ে। হ্যাঁ, আপনি হচ্ছে এরকমভাবে স্লাইডগুলোকে টেনে টেনে কাজ করতে হয়, যেটা আমরা ইলাস্ট্রেটর এখানে ড্র্যাগ করে কাজ করতে পারতাম, ওইটা এখানে করা যায় না আর কি। ওইটা এখানে হচ্ছে কাজ করতে হলে এরকমভাবে একটু হেরফের হয় আর কি। হ্যাঁ, সো এখান থেকে আপনি চাইলে মাল্টিপল অ্যাড কালার করতে পারবেন, এরকমভাবে ক্লিক করে অ্যাড
কালার করতে পারবেন অথবা মাইনাস করে দিতে পারবেন, হ্যাঁ, এরকমভাবে বিষয়গুলো সেম, গ্রেডিয়েন্টের ঝামেলা কোনো নাই। এখানে আরেকটা সুবিধা হচ্ছে দেখেন সাথে সাথে আপনি মাস্কিংয়ের একটা বিষয় পাচ্ছেন ইমেজে, যদি আপনি ক্লিক করেন তো এটা হচ্ছে শেপ ক্লিপিং মাস্কের অপশনটা চলে আসতেছে। আপনার যদি কোনো ইমেজ পছন্দ হয় বা মাস্কিং করতে চান এই শেপটার সাথে, সো আপলোড ফ্রম ইয়ার কম্পিউটার, আপনার এইরকম ইমেজটাকে সিলেক্ট করলেন, ওপেন করলেন, অটোমেটিকলি মাস্কিং হয়ে গেছে। তবে এখন বলতে পারেন ভাই মাস্কিংয়ে তো বাইরে আরও থাকতো, ওইটা কই গেল? সো ওইটার অপশনটা হচ্ছে যে এখানে ফিল। সো আপনি যদি ফিল দেন তাহলে ফিল হিসেবে সেট হয়েছে, ফিট দিলে ফিট হিসেবে সেট হবে। দেখেন আমার জায়গায় রয়ে গেছে শেপসের, ফিট হিসেবে সেভ হয়েছে। আপনি যদি ক্রপ দেন আপনি কীভাবে রাখতে চাচ্ছেন সেটা রাখতে পারেন, এবং আপনি যদি এখানে টাইল দেন একটু তেরা বেঁকা হয়ে গেছে, দেখেন 4 প্রকার হয়ে গেছে। সো আমার দরকার নেই, আমি এখান থেকে ফিল দিই, তাহলে হচ্ছে ফিল হিসেবে কাজ করবে। আপনার যদি এখানে ক্রপ করতে প্রয়োজন হয় আপনি এখানে ক্রপ ক্লিক করেন, এই দেখেন আপনি যদি আরও বড় করতে চান, সরি শেপটাকে না, আপনি ছবিটাকে বড় করতে চান, ছবিটাকে আপনি বড় ছোট এরকমভাবে করার অপশন তো থাকার কথা, কই গেল? আচ্ছা দাঁড়ান তো, কিছু গ্যাস্ট্রিক হয়েছে কিনা। হ্যাঁ, এই যে কর্নারে এসে যদি ধরি, শিফট ধরে এই যে আমার ছবিটাকে ছোট বড় করে আমি এখান থেকে ফ্রেমটাকে দিয়ে দিলাম, আমার কাজ শেষ। সো আমরা কিন্তু এই পর্যায়ে আবার মাস্কিংয়ের বিষয়টা আমরা শিখে ফেলতে পারলাম। এটা কিন্তু আসলে মাস্ক না, মাস্ক কিন্তু মাস্ক না, কারণ মাস্ক হলে এখানে অন্যরকম একটা লেয়ার আসছে, এটা মাস্ক না, এটা হচ্ছে আমরা একটা ফ্রেমের মধ্যে অ্যাড করলাম বিষয়টা, ঠিক আছে? সো আপনি চাইলে এরকমভাবে ভিডিও অ্যাড করতে পারবেন। এখানে আপনার যদি কোনো ভিডিও অ্যাড করার প্রয়োজন হয় আপনি চাইলে এই ভিডিওটা অ্যাড করতে পারবেন। আবার যখন এরকম অপশনগুলোতে চাবেন আপনার কিন্তু ওই আগের ইমেজটা চলে যাবে। এবং আরেকটা সুবিধা কি দেখেন, আপনি যখন এই ইমেজটা আনবেন আপনি ফটোশপে একটা কাজ করতে পারবেন। কীরকম? এই দেখেন এক্সপোজার বাড়া দিতে পারবেন, কমায় দিতে পারবেন, কন্ট্রাস্টটাকে কম, হ্যাঁ, স্যাচুরেশনটাকে বেশি, এরকমভাবে এডিটও করতে পারবেন আর কি। এটা হচ্ছে এই ফিগমার মানে সুবিধা শেষ নাই, যা কিছু করছেন সব কিছু হচ্ছে মিলায় হচ্ছে এখানে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনার এখান থেকে কোনো কিছু নিয়ে আসা লাগবে না। আপনি যদি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করেন এবং এখানে যান, কই গেল, কন্ট্রোল ভি দেন, এখানে চলে আসার কথা। কন্ট্রোল সি কপি কি হয় নাই? আচ্ছা, এটা কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি দিলে এখানে চলে আসে, আমাদের এখানে ঝামেলা করতে হয় না। সো এই হচ্ছে আমাদের সুবিধা। আমি যদি ওয়েবসাইট থেকে কোনো একটা ইমেজ নেই, দেখি এটা তো হওয়ার কথা, ওয়েবসাইট থেকে দেখি যে কোনো একটা ইমেজ, কত ইমেজে তো ছিল। আচ্ছা, কপি ইমেজ, ফিগমা, কন্ট্রোল ভি, এই যে। আচ্ছা, ডেস্কটপ থেকে ওইটা কপি হয় না, সরি ভুল বলছি, আপনার এখান থেকে হচ্ছে নিয়ে আসা যায়। আর এখান থেকে যদি কোনো কিছু কপি করি, দেখি তো, কপি, ফিগমা, ফাঁকা যায় ক্লিক, কন্ট্রোল ভি, এটা করা যায়। সো এ হচ্ছে বিষয়। আচ্ছা, সো এটা আমাদের মাস্কিং না, এটা হচ্ছে আমাদের কি বলবো, এটা হচ্ছে জাস্ট শেপের মধ্যে নিয়ে আসা। মাস্কিং এর পার্ট এটা না, মাস্কিং এর পার্ট অন্যরকম, ওইটা যাচ্ছি। সো এ হচ্ছে আমাদের ফিল কালার দিতে পারলাম, এবং ফিল কালারের মধ্যে বাকি অপশনগুলো আমরা পেলাম। এবং এখান থেকে আপনি আরও কিছু অপশন আছে লাইক ব্লেন্ড মোড, যেটাকে মাল্টিপ্লাই বা এরকম বিষয় বলে, এই বিষয়গুলো আপনারা কাজ করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে ফিল কালার যদি দিতে না মনে হচ্ছে, আপনি ফিল কালার দিলেন না, আপনি মাইনাস রাখলেন, আপনি স্ট্রোক কালার দিতে যাচ্ছেন, আপনি এখান থেকে স্ট্রোক কালারে অ্যাড করলে আপনার সেটা স্ট্রোক কালারে হয়ে যাবে। এবং স্ট্রোকের পরিমাণটা কি দিতে চাচ্ছেন, সেটা ইনসাইডে দিতে যাচ্ছেন না আউটসাইডে দিতে যাচ্ছেন, ওয়েট কতটুকু দিতে যাচ্ছেন, সেটাও কিন্তু এখান থেকে অপশনটা আসতেছে। এবং এখানে যদি যান, এই যে ডান পাশে যে বক্সটা আছে স্ট্রোক সিটিংসে, এখান থেকে আপনি সলিড দিতে যাচ্ছেন না ড্যাশ দিতে চাচ্ছেন, সেটারও অপশনগুলো আপনি এখানে পাবেন। এবং এই অপশনগুলো যদি নিজে নিজে একা একা নাড়াচাড়া করেন, দেখবেন যে এখানকার অপশনগুলো আরও ভালো লাগতেছে। এবং আপনি যদি এখান থেকে শুধু টপে রাখতে চান, টপে অপশন পাবেন, বটম রাখতে চাইলে বটমে, সো অল রাখতে চাইলে অল, এখানে অনেক কিছু অপশন আছে। এবং আপনি যদি এখান থেকে ড্রপ শ্যাডো দিতে চান, মানে ইফেক্টস, সো ইফেক্টসের মধ্যে এখানে আছে ড্রপ শ্যাডো আছে, লেয়ার ব্লার আছে, ব্যাকগ্রাউন্ড ব্লার আছে, ইনার শ্যাডো আছে। সো এই বিষয়গুলো আপনি দিতে চাইলে যেটা ধরবেন ওই অপশনগুলো এখানে চলে আসবে, ওইভাবে করে আপনার এখানে ফাংশনালিটি বিষয়গুলো চলে আসবে। আর এক্সপোর্ট হচ্ছে আপনি কোন বিষয়টা এক্সপোর্ট করতে চাচ্ছেন, লাইক আমার এখন সিলেক্ট করা আছে এতটুকু, বা হচ্ছে আমার
এখানে আরেকটা বিষয় মজার আছে, মজার মানে শেষ নেই। মজার বিষয় হচ্ছে আমি এখন চাচ্ছি শুধুমাত্র আর্টবোর্ড না, আর্টবোর্ডের বাইরের অংশ যে কোনো কিছু আমি সেভ করতে। সো আমি এখন এই যে ইমেজটা ধরতেছি যেটা আমার আর্টবোর্ডেও নাই বাইরে, এবং কোনো সেভও করি না, কিন্তু ফাইল কিন্তু অটোমেটিকলি সেভ হচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি এখন এই ইমেজটাকে সিলেক্ট করলাম, এক্সপোর্টে ক্লিক করলাম। আমি এটা কোন ফরম্যাটে সেভ করবো, পিএনজি ফরম্যাট না জেপিইজি। সো আপনি পিএনজি ধরেন, আর কত কোয়ালিটি, সো আপনি 1x রাখেন, 2x রাখতে পারেন ম্যাক্সিমাম কোয়ালিটি। সো এক্সপোর্ট ইমেজে যদি আপনি এখানে ক্লিক করেন, এখানে হচ্ছে ইমেজ রাখলাম, সেভ দিলাম, এটা যেই সাইজে আছে। আমি যদি ডাউনলোডে যাই, দেখেন আমার ওই ইমেজটা কিন্তু এখানে সেভড হয়ে গেছে। এবং আপনি যদি কোনো শেপও সেভ করতে চান, লাইক এটা, হ্যাঁ, সো সেমভাবে এক্সপোর্টে ক্লিক করেন, ওইটাই কিন্তু সিলেক্টেড হয়েছে। হ্যাঁ, এখান থেকে কত গুণ দিতে চান, পিএনজি দিলাম, এই যে এক্সপোর্ট রেক্টেঙ্গুলার 1 সিলেক্ট করেন, সেভ করেন, এখানে যান, দেখেন এইটাই কিন্তু সেভড হয়ে গেছে। হ্যাঁ, আর আর্টবোর্ড যদি আপনি সেভ করতে চান, তো আপনাকে আর্টবোর্ডের মধ্যে যা কিছু আছে, লাইক এটা আর্টবোর্ডের মধ্যে আছে, এটাও আর্টবোর্ডের মধ্যে আছে, এবং এতটুকু পার্টও আর্টবোর্ডের মধ্যে আছে। সো আর্টবোর্ডটাকে আপনার সিলেক্ট করতে হবে। সো এই যে উপর থেকে আর্টবোর্ডটাকে সিলেক্ট করলাম। এখন যদি আমি এক্সপোর্টে যাই, সো এই দেখেন আর্টবোর্ড, আমার এক্সপোর্ট আর্টবোর্ড 1। আমি যদি এখন এখানে সেভ দিই, তো আর্টবোর্ড 1 নামে সেভ হয়ে যাবে, অর্থাৎ এখানে যে নাম আছে সেই নামে। আমি যদি এখন আমার ফাইলে যাই, দেখেন আর্টবোর্ড 1 এ যা কিছু ছিল সব কিছু এখানে আমার সেভড হয়ে গেছে। বিষয়টা কি আমি ক্লিয়ার করতে পারছি আপনাদের? প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? না। আর কোনো না কিছু যদি ভাইয়া। দেখেন যে কাজ করতেছে না, সিলেকশন হচ্ছে না, তো তখন ওইটাকে এরকম ভাবে ডাবল ক্লিক করে ওইটাকে আইসোলেট সিলেক্টেড করে আপনি হচ্ছে এরকম ভাবে কাজ করতে পারেন। তখন হচ্ছে মুভ হবে, যদি ঝামেলা করে আর কি। এমনিতে একটা সিঙ্গেল ক্লিক করলে সিলেক্ট হয়ে যায়, ঝামেলা করে না। বাট যদি এরকম হয়, তখন আপনাদের যদি ঝামেলা মনে হয়, আপনারা হচ্ছে এভাবে করে কাজ করেন। আচ্ছা, বাকি লাইন টুল, অ্যারো টুল এগুলো তো আছেই। আর এর পাশাপাশি আমার স্টার টুল নিয়ে একটা কাজ করতে পারি। সেটা যদি আমি এখানে একটু স্টার টুল নিয়ে আসি, এটার মধ্যে 3টা হচ্ছে কর্নার আছে, 1টা 2টা 3টা কর্নারে 3 রকম কাজ। কি রকম? আপনি যদি 3 নম্বর কর্নারটাকে ধরেন, সো এটা হচ্ছে আপনার কর্নারগুলোকে বাড়ায়, এরকমভাবে কর্নারগুলোকে বাড়ায়, আবার এরকমভাবে কর্নারগুলোকে কমায় দেয়। আর এই মিডলে যেটা আছে সেটা হচ্ছে আপনার এইরকম স্মুথ করে, বা হচ্ছে এরকম এইজি করে। আর এটা হচ্ছে আপনার উপরটা হচ্ছে রাউন্ড করে দেয়। সো এরকমভাবে আপনার যদি আনকমন কোনো শেপ দরকার হয়, আপনি এইখান থেকে কাস্টমাইজ করে ফেলতে পারেন। আর তারপর হচ্ছে আমাদের যদি ই লাইফস নেই, সো ই লাইফসটা আমরা দেখি। সো ই লাইফসের মধ্যে একটা সার্কেল পাই, সো এটাকে আমরা আর্ক করতে পারি এরকমভাবে। আবার 3টা অপশন চলে আসে, এরকমভাবে আমরা করতে পারি। হ্যাঁ, আবার এটাকে মিলাই দিতে পারি এরকমভাবে। সো এই দেখেন মিলে গেছে, সেন্টারে এরকম হয়ে গেছে। আমি এখান থেকে স্ট্রোকের অপশনটাকে ব্যবহার করে ফেলতে পারলাম, আমার কিন্তু কোনো ঝামেলা হচ্ছে না। এখান থেকে আমার প্যাথ ফাইন্ডারের কাজটাও হয়ে যাচ্ছে। সো একসাথে আমার ডাবল কাজ, ঠিক আছে। সো এই হচ্ছে আমার এইখান থেকে সার্কেলের বিষয়টা। এরপরে হচ্ছে আমার কি, আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, আমি যদি যেমন এটা আমি একটু দেখাই, 1 2 অলটা ধরে কপি করলাম, এবং ডুপ্লিকেট করতে চাইলে কন্ট্রোল ডি, ওকে। আচ্ছা, আবার এটাকেও এখান থেকে কপি করলাম। এখন বিষয় হচ্ছে, আমি যদি এই 8টা শেপের মধ্যে আমি ইমেজ অ্যাড করতে চাই, বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যেরকমভাবে ইমেজ থাকে। হ্যাঁ, সো আপনি যদি এই 8টা শেপের মধ্যে ইমেজ অ্যাড করতে চান, আপনার কি করতে হয়? সিলেক্ট করেন, ফিলে যান, ইমেজ সিলেক্ট করেন, আপনার আপলোড ইমেজ করেন, ঝামেলা, তাই না? সো এইখানে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে ইমেজ বা ভিডিও। সো আমি ইমেজ ভিডিওতে গেলাম, আমার এখানে কয়টা ইমেজ, 1টা 2টা, আর কিছু আছে 3টা 4টা, আচ্ছা 4টায় সিলেক্ট করলাম, ঠিক আছে। 4টা সিলেক্ট করে আমি হচ্ছে এখানে ওপেন করলাম। ওপেন করার পর আমার এখানে দেখেন লাস্ট যে ইমেজটা সিলেক্ট হয়েছে সেটাই আমার এখানে শো করতেছে 4 নাম্বার। সো আমি এখন এই শেপগুলোর উপরে যদি সিলেক্ট করি, জাস্ট সিলেক্ট করলাম, ওই ইমেজটা অটোমেটিকলি ফিল হিসেবে মাস্ক হয়ে গেছে। এইখানে ক্লিক করলাম মাস্ক, এখানে ক্লিক করলাম মাস্ক, এখানে ক্লিক করলাম মাস্ক। সহজ না? এবং আপনার যদি পরবর্তী ফিটিং করার প্রয়োজন হয়, আপনি চাইলে এখান থেকে ডাবল ক্লিক করলেও ক্রপ করতে পারেন, যেরকমভাবে ক্রপ, বা এখান থেকে ক্রপ করে নিতে পারেন। এরকমভাবে আপনার যদি বড় বা ছোট করার প্রয়োজন হয়, আপনি এখান থেকে এরকমভাবে
ক্রপ করে নিতে পারেন আপনার সুবিধা মতো। ফাঁকা জায়গায় ক্লিক করলে আবার হচ্ছে চলে যাবে। সো ধরে ধরে আর মাস্কিং করার দরকার নেই, এরকমভাবে সিস্টেম অনুযায়ী আপনি মাস্কিং করে ফেলতে পারবেন। সো এটাও আবার মাস্কিং না, এটাও জাস্ট ফ্রেমের মধ্যে অ্যাড হয়েছে, এটাও মাস্কিং না। তাহলে মাস্কিংটা কি রাকিব ভাই? আপনি তো বারবার চিল্লাইতেছেন মাস্ক মাস্ক মাস্ক, তাহলে মাস্কটা কি আসলে? তো চলেন মাস্কটা আসলে কি দেখি। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখান থেকে আমরা কন্ট্রোল ভি দিয়ে ছবিটাকে নিয়ে আসলাম, জুম আউট করলাম। সো আমি চাচ্ছি এই যে সার্কেলটা করছি বা স্টার শেপটা করছি, এই শেপটার মধ্যে হচ্ছে আমি এই ছবিটাকে রাখতে চাচ্ছি। সো এরকম অবস্থায় আমরা তো এখান থেকে সিলেক্ট করে হচ্ছে ছবি নিয়ে আসলাম। তো এরকম অবস্থায় যদি কোনো কিছু করা যায় বা করা হয় সেটা হচ্ছে মাস্ক। সো আমি এই শেপটার মধ্যে যদি এখন এই ছবিটাকে এইখানে এইভাবে করতে চাই ম্যানুয়ালভাবে, তো তখন আমার কি করতে হবে? তো আমরা কি করতাম, শেপটাকে উপরে নিয়ে আসতাম, রাইট? সো আপনি এখান থেকে কই গেল ভিউ অ্যারেঞ্জের কই অপশনটা, এই যে অ্যারেঞ্জ শর্টকাটগুলো আপনি এখানে পেয়ে যাবেন। সো আপনি যদি এখান থেকে এটাকে সবার উপরে নিয়ে আসতে চান, ইলাস্ট্রেটর সেম প্রসেস, কন্ট্রোল শিফট ওপেন থার্ড ব্র্যাকেট বা ক্লোজ থার্ড ব্র্যাকেট সবার উপরে চলে আসে, এই যে সবার উপরে চলে আসে, অথবা এখান থেকে লেয়ার আপনি কিন্তু এই যে উপর নিচ করতে পারবেন। সো আপনি এটাকে সবার উপরে নিয়ে আসলেন এরকমভাবে। সো উপরে নিয়ে এসে তো মাস্ক করতাম, তাই না? সো দুইটাকে সিলেক্ট করলাম এবং এই দেখেন এখানে মাস্ক অপশন চলে আসছে, ইউজ অ্যাজ মাস্ক বা শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার এম। সো আমি যদি এখন এখানে ক্লিক করি, আমার দেখেন অঘটন ঘটবে। অঘটনটা ঘটবে কীরকম, এ দেখেন এরকম। মাস্কিং তো হয় নাই, মাস্ক হয়েছে কিন্তু মাস্ক হয় না আমাদের ভাষ্য মতে, কিন্তু মাস্ক হয়েছে। আমি যদি একটু দেখাই, এই যে এখানে ও লেয়ার প্যানেলে এ দেখেন মাস্ক হয়েছে, কিন্তু মাস্ক আমাদের ভাষ্য মতো হয় না। সো এটার ঘটনাটা কি, ইলাস্ট্রেটর হচ্ছে উপরে রাখতে হইতো শেপ, আর আমাদের এখানে যেটা করতে হয় শেপ রাখতে হয় নিচে। আপনি যেই শেপের মধ্যে ছবিটাকে মাস্ক করতে চাচ্ছেন সেই শেপটাকে রাখতে হবে ছবির নিচে। দেন হচ্ছে আপনি যদি সিলেক্ট করেন এবং এই যে ডান পাশে দেখেন ইউজ মাস্ক বা অপশনটা আছে, বা কন্ট্রোল অল্টার এম, অথবা এখান থেকে আপনি মাস্কের অপশনটা পাবেন। সো একটু খুঁজতে হবে। সো এখান থেকে যদি আপনি মাস্ক করতে চান করতে পারেন, রাইট বাটন ক্লিক করে আপনি মাস্ক, এই যে ইউএস মাস্ক করতে পারেন, ক্লিক করেন, এই দেখেন এখন কিন্তু শেপের সাথে মাস্ক হয়ে গেছে। এবং এই দেখেন আমি যদি এইখানে যাই, এই যে আমার এটা হচ্ছে স্টার শেপ, এটা হচ্ছে আমার ছবি এবং এটা হচ্ছে মাস্ক গ্রুপ হিসাবে আছে। সো এটাকে যদি আবার রিলিজ ক্লিপিং মাস্ক করতে চাই, আমি যদি রাইট বাটন ক্লিক করি, রিলিজ ক্লিপিং মাস্ক নামে কোনো অপশন নাই, রিমুভ মাস্ক নামে অপশন আছে, কিন্তু এটা দিয়ে কোনো কাজ হয় না। আমি যদি রিমুভ মাস্ক দিই, এটা মাস্ক মানে ছবিটা আলাদা হয়েছে, শেপটা ওরকমভাবে আলাদা হয় নাই, শেপের জায়গায় আছে, কারণ দুইটা একসাথে মুভ হচ্ছে, আর জাস্ট মাস্কটা রিমুভ হয়েছে। হ্যাঁ, এরকম কিছু। আবার মাস্ক দিলে আবার ঝামেলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো এইখানে এটা যেভাবে রিমুভ করতে হয় সেটা হচ্ছে আমি আনডু করে নিচ্ছি। সো এইখানে যেটাভাবে রিমুভ করতে হয় সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিতে হয়। সো আনগ্রুপ করে নিলে আমাদের হচ্ছে কি হয়, এটা হচ্ছে চলে যায়। দেন হচ্ছে আপনি যদি এখান থেকে রিলিজ মাস্ক করেন বা হচ্ছে এখান থেকে এটাকে উপরে উঠায় দেন, ছবিটাকে এই স্টারটাকে বা এই ছবিটাকে ধরে উপরে নিয়ে যান, তাহলে হচ্ছে এটা আর মার্কস থাকবে না। এই যে সো এই দেখেন এটার মার্কস নাই, স্টার শেপটা এই যে। আপনি চাইলে এটাকে আবার আনগ্রুপ করে দিতে পারেন এখান থেকে, অথবা হচ্ছে আপনি এটাকে চাইলে কালার দিতে পারেন, অথবা চাইলে এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে দিতে পারেন, আপনার রিলিজ ক্লিপিং মাস্ক হয়ে যাবে। ওহ, অনেক কথা বলতেছে আপনাদের সাথে, কিন্তু আপনারা কেউ রেসপন্স করতেছেন না, ভালো লাগতেছে না ক্লাসটা নিতে, কেন যেন আদমরা আদমরা মনে হচ্ছে। এমনটা কেন হচ্ছে? না ভাইয়া, আমরা আছি তো আপনার সাথে। আপনারা বুঝতেছেন কিনা এটা তো বুঝার হচ্ছে বিষয়। ভাইয়া নতুন তো একবারে প্রথম দেখতেছি, সেজন্য মানে যা বলতেছেন মাথার উপর দিয়ে যাচ্ছে, বাট যেটা বুঝাইতেছেন ওইটা বুঝতেছি, কিন্তু নলেজ নাই, সেজন্য হচ্ছে ওইভাবে রেসপন্স করতে পারছি না। এই হচ্ছে প্রবলেম তো। আমরা জাস্ট পার্থক্যটা দেখাইতেছি, এরকম তো কিছু না। মাস্কিং তো করছে, এখন বলেন মাস্কিং শব্দই চিনেন না, এরকম তো না, তাই না? না না, এগুলো তো চিনি, মানে আচ্ছা এগুলোর সাথে তো অভ্যস্ত। আচ্ছা। আর পেইন টুল হচ্ছে, আচ্ছা আমরা আবার ফেরত চলে আসি। পেইন টুলটা সেম, পেইন টুলটা ধরে যেরকমভাবে কাজ করেন আপনি হচ্ছে সেমভাবে ইলাস্ট্রেটরের মতো, এটার মধ্যে কোনো ঝামেলা নাই, পেইন টুলটা হচ্ছে সেম। আচ্ছা, টাইপ টুলটার মধ্যে আসি এখন। টাইপ টুলটা যদি আমি এখান থেকে কাজ করতে চাই, সো এখানে হচ্ছে আমি যদি লিখি, সো এই যে হচ্ছে লিখলাম এবং এটা কন্ট্রোলে সিলেক্ট করে এই যে এখানে টাইপ টুলের ক্যারেক্টার প্যানেল চলে আসছে। আপনি চাইলে এখানে ফন্ট চেঞ্জ করতে পারবেন, অন্য কোনো ফন্ট আপনি দেন,
হ্যাঁ, ওইটা হচ্ছে আপনি রেগুলার স্টাইল বা বোল্ড স্টাইল দেন, ফন্টের সাইজ এখান থেকে আপনি চেঞ্জ করেন কতটুকু দিবেন, এবং বাকি যে প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট, হ্যাঁ, মিডল অ্যালাইনমেন্ট সব কিছু এখানে চলে আসে। ফিল কালার চাইলে ফিল কালার, স্ট্রোক কালার চাইলে স্ট্রোক কালার এখান থেকে দিয়ে দিতে পারেন। প্রত্যেকটার উপরেই লেখা আছে এটা কি কি থাকবে। সো আপনি এখান থেকে এখন চাচ্ছেন এই টেক্সটটাকে বড় করতে। সো আমরা কি করতাম, শেপটা কীরকম হইতো, শেপটা দেখেন ধরতেছি, কর্নার দিয়ে ড্র্যাগ করতেছি, বড় হচ্ছে। কিন্তু একটু আগে একটা টুলস আমরা বাকি রাখছিলাম, কই যেন ছিল, এই এখান থেকে যে স্কেল টুল। সো আমি যদি এখান থেকে এখন এটাকে কর্নার ওয়াইজ ধরে বড় করি, বড় হচ্ছে না। এটা কিন্তু একটা বক্স, ওই যে এরিয়া টাইপের বিষয়টা চলে আসতেছে। আপনি যদি এখন এখানে লিখেন কিছু, এই দেখেন এরিয়া টাইপ চলে আসে। সো টেক্সটটা অটোমেটিকলি এরিয়া টাইপ হয়ে যায়। সো আমরা এটা যদি কোনো কিছু বড় করতে চাই, সো এইটাকে আপনি যদি ম্যানুয়ালি এখান থেকে বড় করতে না চান, আপনি কাস্টমভাবে বড় করতে চান, সো এখানে কি করতে হবে, এই স্কেল টুল যেটা শর্টকাট হচ্ছে কে বাটন, কে বাটন যদি ধরেন, এখন দেখেন যদি ড্র্যাগ করেন, এ দেখেন এটা হচ্ছে অটোমেটিকলি সুন্দর মতো করে বড় হয়ে যাচ্ছে। সো এইভাবে করে হচ্ছে টাইপ টুলের ক্ষেত্রে আমরা এই স্কেল টুলটাকে ব্যবহার করে কাজ করতে পারি। ওকে, সো এই হচ্ছে টাইপ টুলের বিষয়। বাকিটা আমি যতটুকু দেখা দিচ্ছি আপনাদের, কিন্তু এখানে নিজে নিজে একটু ঘাটায় প্র্যাকটিস করতে হবে কোনটা কি। আর ফিগমা মনে হয় না যে আসলে যদি আপনার একটু সামান্যতম নলেজ থাকে এবং কি বলতেছে বুঝতেছেন, যদি এতটুকু নলেজ থাকে, এই ফিগমাটা পুরাটা কমপ্লিট করতে আপনার সর্বোচ্চ দেখা যায়, যদি একটু মনোযোগ সহকারে দেখেন কোনো টিউটোরিয়াল অথবা আমার ক্লাসটা বুঝেন, সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে আপনি পুরো ফিগমাতে বক্স হয়ে যাবেন সর্বোচ্চ। আপনি কেউ যদি চ্যালেঞ্জ নেন, ভাই আমি খুব দুর্বল, আমি কিচ্ছু বুঝি না, তাকেও বলবো যে সে 2 ঘন্টার মধ্যে এটার মধ্যে বস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার প্র্যাকটিস লাগবে, মানে বস বলবো কীরকম, ইলাস্ট্রেটর যেরকম আমরা হচ্ছে 2 মাস 1.5 মাস সময় নিয়ে শিখছি, এই ফিগমাতে এমন কিছুই নাই। ফিগমা বুঝতে পুরোটা একদম ফার্স্ট টু লাস্ট বুঝতে আপনার সর্বোচ্চ 2 ঘন্টা সময় লাগবে। আর যদি ম্যাক্সিমাম নেন একদিন, মানে ম্যাক্সিমাম বললাম একদিন আপনার হচ্ছে এই পুরোটা একদম পুরো মাথায় এসে যাবে। এরপর আপনি প্র্যাকটিস করতে থাকবেন, আপনার মাথা হচ্ছে গেঁথে যাবে আর কি। আচ্ছা, আমরা টেক্সট টুলে আসলাম, এখন চলেন হচ্ছে আমরা একটু গ্রেডিয়েন্টে যাই। সো আমরা শেপটাকে সিলেক্ট করলাম, ও গ্রেডিয়েন্ট তো পাইলামই, বাকি রইল কি তাহলে আমাদের গ্রেডিয়েন্ট, মার্কস, অ্যালাইনমেন্ট। আচ্ছা, অ্যালাইনমেন্টের বিষয়টা, সো কই গেল আমাদের এখানে। আচ্ছা, এই দেখেন 3টা নিউ ফাইল কিন্তু এই যে এখানে আসছে আর কি, এইখানে ওপেন হইতেছে। আর এই কি যেন ওয়েবসাইটও ওপেন হইতো পাশাপাশি আর কি, এখানে পাশাপাশি ওপেন হইতো আর কি। আচ্ছা, আমরা হচ্ছে চলে যাবে এখন অ্যালাইনমেন্টে। অ্যালাইনমেন্টটা সহজই, অ্যালাইনমেন্টে কোনো ঝামেলা নাই। সো এই হচ্ছে আমার রেক্টেঙ্গুলার একটা, আমি যদি কালার এখানে আচ্ছা থাকুক, আর একটা হচ্ছে নেই এরকমভাবে ছোট, আর একটা হচ্ছে আরও ছোট। সো এই 3টাকে যদি আপনি অ্যালাইন করতে চান, অলরেডি যে গাইডলাইন তো আসতেছে, সো 3টাকে সিলেক্ট করেন, দেখেন অ্যালাইনমেন্ট এনেবল হয়েছে। আপনি কীভাবে অ্যালাইনমেন্ট করতে চাচ্ছেন, ডিস্ট্রিবিউট করতে চাচ্ছেন, এই সিস্টেমটাও আমাদের ওই ইলাস্ট্রেটরের মতোই সেম। আমরা এখান থেকে অ্যালাইন করে ফেলতে পারতেছি, ডিস্ট্রিবিউট করতে চাইলে যে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। আবার এখান থেকে যদি ডিস্ট্রিবিউট অপশনটা বাড়াতে চান, 3টাই সিলেক্টেড, এই দেখেন এই পিঙ্ক লাইনটা যদি আপনি ডানে বামে করেন, আপনার এই গ্যাপটা অলরেডি বেড়ে যাচ্ছে। মানে আপনি যদি বলেন যে ভাই এটা কি আছে কিনা, এটা কি করা যাবে কিনা, হয়তো বা এখানে করা যাবে বা করার অপশন আছে। ফিগমাটা এতটাই সহজ এবং এতটাই ইজি করা হয়েছে আমাদের জন্য আর কি, ডিজাইনারদের জন্য। আচ্ছা, এই হচ্ছে অ্যালাইনমেন্টের পার্ট। দেন হচ্ছে আমাদের কি রইল, আমাদের হচ্ছে ফেডেড ইমেজ মাস্কিং। আচ্ছা, আমরা নর্মাল ইমেজ মাস্কিং পাইলাম। আমরা ওই যে শ্যাডো দিতাম না ইমেজের নিচ থেকে, হচ্ছে মনে হচ্ছে যে ব্লার হয়ে যাচ্ছে, এখান থেকে মোছা মোছা ভাব, এরকমটা আমরা করতাম না। সো এটা করতে হয় কিভাবে, সো আমরা একটা রেক্টেঙ্গুলার নেই, এইটা আমরা হচ্ছে এরকমটা রাখতে পারি। আর এটা হচ্ছে গ্রেডিয়েন্ট থাকুক, গ্রেডিয়েন্টে গিয়ে আমরা এরকমটা রাখি, নিচের পার্টের এই অংশটার অপোসিটি হবে একদম 0। ওকে, ফেডেড। এবং মাস্কিং যেহেতু নিচে থেকে, সো এটাকে আমরা নিচে পাঠিয়ে দিব শর্টকাটের মাধ্যমে, কন্ট্রোল শিফট ওপেন থার্ড ব্র্যাকেট। দুইটাকে সাইড থেকে সিলেক্ট করলাম। আর একাধিক অবজেক্টকে সিলেক্ট করার সিস্টেম হচ্ছে শিফট ধরে, আর সিঙ্গেল অবজেক্টকে সিলেক্ট করার অপশন হচ্ছে কন্ট্রোল ধরে আর কি। সো দুইটা সিলেক্ট করলাম, ইউজার্স মার্কসে যাই, এ দেখেন আমার কিন্তু এখানে বিষয়টা চলে আসে। বুঝতে পারছি? ভাইয়া আর একটু স্লো কথা বলেন। আরো স্লো কথা বলতে হবে। একটু ভিডিওটা দেখলে দেখবেন যে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে আমি যেভাবে দেখাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে কি, শুধু দেখতেছেন তো এর জন্য হচ্ছে না, কিন্তু যখন ভিডিওটা দেখবেন এবং নিজে থেকে যখন ট্রাই করবেন, দেখবেন যে এমনি হয়ে যাচ্ছে।
মাস্কিং এর বিষয় একটাই যে শেপটাকে নিচে রাখতে হয়, ছবিটাকে উপরে রাখতে হয়, কাজ শেষ। এরপর বাকি ফাংশনালিটি আপনিই পারবেন। যেহেতু আমরা ইলাস্ট্রেটর ফটোশপ শিখছি, এখন আমাদের হাত যেহেতু ক্লিয়ার, আমরা এখন নিজেরাই করতে পারবো, কোনো প্রবলেম নাই। জাস্ট একটু সাহস থাকতে হবে, এতটুকু আর কিছু না। এই গ্রেডিয়েন্টে একটা ঝামেলা যেটা আমার কাছে খুব খারাপ লাগছে, গ্রেডিয়েন্টের ঝামেলা হলো এই মিক্সার অপশনটা নাই আমাদের ইলাস্ট্রেটরের মধ্যে। সুন্দর মতো কিন্তু মিক্সার একটা অপশন ছিল, মিক্সার বলতে এই যে উপরে এই স্লাইডারের বিষয়টা। সো এই ফিগমাতে হচ্ছে এই ঘোড়ার ডিমটা এটা দেয় নাই, যার জন্য হচ্ছে আমার কাছে পার্সোনালি ঝামেলা মনে হয় বা ভাল লাগে না আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ইফেক্টের বিষয়টা তো আমরা পেলাম, আমাদের বাকি রয়েছে হচ্ছে বুলিয়ান গ্রুপসের বিষয়টা। সো বুলিয়ান গ্রুপসটা আমরা একটু দেখি। বুলিয়ান গ্রুপস কি, বুলিয়ান কি করে, বুলিয়ান খায় না মাথায় দেয়, আসলে করাটা কি? মাঝে মাঝে ইলাস্ট্রেটরের মতো জুম ইন করতে গিয়ে এখানে হচ্ছে ধরা খেয়ে যাই, যে ইলাস্ট্রেটর তো সুন্দর মতো জুম ইন হতো, সো ওই ফাংশনগুলো চলে আসে আর কি। আচ্ছা, বুলিয়ান ইফেক্টটা কি বা কি রকম কাজ করে একটু দেখাই। বুলিয়ানের আরেকটা নাম হচ্ছে প্যাথ ফাইন্ডার বা শেপ বিল্ডার্স, কিন্তু এখানে নাম দেওয়া হয়েছে বুলিয়ান ইফেক্ট। সো বুলিয়ান ইফেক্টটা কীরকম আমি যদি একটু দেখাই, এই যে এখানে হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে বুলিয়ান ইফেক্ট বলা হয়। এই যে ইউনাইট করা, কেটে দেওয়া, ইন্টারসেক্ট করা, এক্সক্লুড করা, হ্যাঁ, এইগুলো হচ্ছে বুলিয়ান ইফেক্ট। সো এটা আমরা দেখি চলেন। সো আমি এখানে দুইটা শেপ নিলাম, একটা শেপ নিলাম, এটা একটা কালার দিই, এই রেড কালার, আর একটা এটাকে ডুপ্লিকেট করলাম এবং এটাকে কালার দিয়ে অন্য একটা কালার। ওকে, আচ্ছা, সো দুইটাকে যদি সিলেক্ট করি, একদম রাইট পাশে এই যে এখানে বুলিয়ান ইফেক্টটা চলে আসছে। আবার যদি এই মোর অ্যাকশনে যান, এখানে যে ইউনিয়ন বা এই যে যে 4-5টা অপশন আসতেছে, এই 5টা হচ্ছে আপনার বুলিয়ান অপশন। আর এই কম্পোনেন্ট এগুলো আমরা পরে দেখবো ইনশাল্লাহ, এগুলো হচ্ছে ইউএক্স এর পার্ট। সো আমরা এই যে ইউনিয়ন সিলেকশনে যদি যাই, দেখেন ইউনিট হয়ে গেছে। তবে এখানে একটা মজার বিষয় কি জানেন, ইলাস্ট্রেটরে কি হইতো দেখেন তো, আমি যদি এখানে যাই, এটা একটা শেপ, এটা কালার দিই, আর আরেকটা শেপ রাখি এটা। সো এ হচ্ছে দুইটা শেপ যদি রাখি এবং প্যাথফাইন্ডার থেকে ইউনাইট করে দেই, এক্সপ্যান্ড করে দেই, দেখেন এখানে কিন্তু আর রইল না, তাই না? কিন্তু এখানে কি হয়, এখানে হচ্ছে আপনি যদি ডাবল ক্লিক করেন, এটা কিন্তু এই যে মুভ করতে পারবেন, মানে আপনার দেখাচ্ছে এখানে বুলিয়ান ইফেক্ট হয়েছে, কিন্তু আপনি চাইলে সেটাকে পরবর্তীতে এডিট করতে পারবেন। এটাই হচ্ছে এখানকার একটা সুবিধা, শুধুমাত্র ইউনাইটের বিষয়টা না, আপনি যদি বাকি অন্যগুলো করতে চান, যেমনটা হচ্ছে আপনি এখান থেকে অন্যগুলো যদি করতে চান, নাম কি, এইটা হচ্ছে সাবস্ট্রাকও যদি করেন, দেখেন আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন, সাবস্ট্রাকের এই বিষয়টা হচ্ছে চলে আসবে। এই যে কতটুকু সাবস্ট্রাক্ট করতে চাচ্ছেন, ওই শেপটা ওই জায়গাতে আছে, দেখেন আমার কিন্তু সাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। সো তেমনি করে বাকিগুলো হচ্ছে সেম, এইভাবে হচ্ছে কাজ করতে হয়, সাবস্ট্রাক্ট, ইউনাইট, হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের লাস্ট ইফেক্ট, এটা হচ্ছে আদৌ কী কাজ করে আমার জানা নাই। আর শেপটা দেখতে হচ্ছে খুবই বিশ্রী মনে হচ্ছে, আমি একটু দেখাই। আমার যদি দুইটা শেপ এরকমভাবে থাকে, আমি হচ্ছে ফিল কালার আরেকটু রাখি এবং এটাকে আরেকটা কালার দিই, এখান থেকে এরকম কালার। সো দুইটাকে যদি সিলেক্ট করি এবং এই দুইটাকে সিলেক্ট, আচ্ছা লাল কালার না দিই, অন্য একটা কালার দিই, রেড অ্যান্ড গ্রিন রাখি। আচ্ছা, দুইটাকে সিলেক্ট করলাম, লাস্টের যে অপশনটা আছে ফ্ল্যাট অ্যান্ড সিলেকশন, এটা যদি করি, কিছু একটা হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না কিছু একটা হয়েছে কি। যদি আমরা স্ট্রোক কালার রাখি সাথে, তাহলে হচ্ছে পার্থক্যটা বুঝতে পারবো। যেমন আমি যদি এখান থেকে একটা স্ট্রোক দেই এবং স্ট্রোকের পরিমাণটা বাড়িয়ে দেই, এটা তো সেম, আমি যদি স্ট্রোক রাখি এবং স্ট্রোকের পরিমাণটাকে বাড়িয়ে দিই এরকমভাবে। ওকে, এখন দুইটাকে যদি সিলেক্ট করি, এখন দেখেন ফ্ল্যাট অ্যান্ড শেপটাতে কি হচ্ছে, উপরে স্ট্রোকটা রেখে দিচ্ছে এবং এখান থেকে একটা ঝামেলা করে ফেলতেছে। আমার কাছে ঝামেলা মনে হয়, এটা আমি এখনো কোনো কাজ করি নাই বা জানি না আসলে ওরকম কি। সো এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট অ্যান্ড শেপ করে ফেলা। সো এ হচ্ছে আমাদের আপাতত বেসিক পার্ট। এ দেখেন আমি এখানে যে পেজের যে বিষয়গুলো বলতেছে, আমি কিন্তু চাইলে পেজের নামগুলো কিন্তু চেঞ্জ করতে পারবো। দেখেন পেজের বিভিন্ন নাম দেওয়া আছে, পেজের মধ্যে শুধু এইটাই আছে, এই পেজের মধ্যে এইটাই আছে, আবার হচ্ছে এই দেখেন, হ্যাঁ এরকমভাবে। আবার এই যে অটো লেআউটের মধ্যে এই কতগুলো পেজ, কম্পোনেন্টে কতগুলো পেজ, সো প্রত্যেকটা পেজ আলাদা আলাদা এবং প্রত্যেকটা পেজ যখন সিলেক্ট করতেছি, ওই পেজের মধ্যে কি কি লেয়ার আছে সেই বিষয়গুলো এখানে আছে। আর লক তো লক করতেই পারবেন, আপনি যদি কোনো একটা লেয়ারে যান, যে ডান পাশে হচ্ছে লক অপশন আছে, আপনি চাইলে এখান থেকে লক করতে পারবেন। Ctrl+Alt+2 আনলক, Ctrl+3 আনহাইড, এরকম কিছু। আবার Ctrl+Y দিলে হচ্ছে আপনার এখানে কই গেল,
আচ্ছা, কন্ট্রোল ওয়াইতে এখানে মেবি ওই সিস্টেমটা নাই। এখানে আউটলাইনের আরেকটা আছে, ভিউতে থেকে আউটলাইন কই গেল, এই যে আউটলাইন। আচ্ছা, এটা হচ্ছে কন্ট্রোল শিফট ও, কন্ট্রোল শিফট ও দিলে হচ্ছে আউটলাইনটা আসে, আবার কন্ট্রোল শিফট ও দিলে হচ্ছে আউটলাইনটা ফেরত আসে। আমাদের ওখানে হচ্ছে কন্ট্রোল ওয়াই ছিল, তো মাঝে মাঝে একটু ঝামেলা হয়ে যায় আর কি। তো এরপরে যদি আপনাদের একটু হালকা টাচ দেই, আমাদের হচ্ছে এইখান থেকে যদি আমরা বলি আপনাদের একটা মোবাইল অ্যাপ ইউআই করার জন্য, সো আপনি যদি এখন নতুন একটা পেজ নেন, আমরা নতুন একটা পেজ যাই, সো এখান থেকে একটা ফ্রেম নিই আমরা, সো নর্মাল একটা ফ্রেম নিলাম। সো অথবা এখান থেকে আমি যদি ফ্রেমের সাইজটাকে চেঞ্জ করতে চাই, ফ্রেমে ক্লিক করি, আইফোন 60 বা আইফোন 60 প্রো এর জন্য আমি একটা সাইজ নিলাম। ওকে, এটা হচ্ছে আমার আইফোন 60 প্রো এর সাইজ। ওকে, সো আমি এখান থেকে এখন একটা মোবাইল অ্যাপ ইন্টারফেস ডিজাইন করব। সো আমি যদি পিন্টারেস্টে যাই কিংবা এরকম বিভিন্ন সাইটে যাই, সো এখান থেকে বিভিন্ন ধরনের যে অ্যাপসগুলো আছে, সো এখন কি আমাদের ডিজাইন করতে কোনো প্রবলেম হবে? দেখেন এখানে কিন্তু ওই অনেক ঝামেলা নাই। এখানে মেন ঝামেলাটা, মানে ঝামেলা বলবো না, এখানে শুধু মাস্কিং করে দেবেন, শেপ বসাই দেবেন, কাজ শেষ। আর গ্রুপ নর্মালি কন্ট্রোল জি বাটন প্রেস করলে গ্রুপ, কন্ট্রোল শিফট জি হচ্ছে আনগ্রুপ হয়ে যায়। হ্যাঁ, সো আমি যদি কোনো একটা গ্রুপ করি, লাইক হচ্ছে আচ্ছা ইলাস্ট্রেটর না, ফিগমাতে, সো এখানে একটা শেপ নিলাম, আর একটা শেপ নিলাম এরকম, এটাতে কালার দিই অন্য একটা, সো দুইটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল জি, আমার এটা হচ্ছে গ্রুপ হয়ে গেছে, দেখেন গ্রুপ। আর হচ্ছে কন্ট্রোল শিফট জি, এটা হচ্ছে আনগ্রুপ হয়ে গেছে, যে আনগ্রুপ। সো আপনি যদি এই অ্যাপসটাই ব্যবহার করতে চান বা ডিজাইন করতে চান, আপনি কিন্তু ইজিলি ব্যবহার করতে পারবেন। তবে এই যে অ্যানিমেশনগুলো দেখতেছেন, এইগুলো আবার না, এগুলো হচ্ছে অনেক ঝামেলা, আবার হচ্ছে ব্লেন্ডারের কাজ আছে। সো এই দেখেন, এরকম অ্যাপসটাকে আপনারা করতে পারবেন না। আমি যদি ইমেজটাকে ফিগমাতে নিয়ে যাই, কন্ট্রোল ভি দেই, দেখেন এটা করতে এখন আমাদের কি ঝামেলা হবে বলেন? আমারই কঠিন কিছু আছে কিনা বলেন? আইকন আছে, আইকন আপনার হচ্ছে ভেক্টর ডাউনলোড করে কাজ করতে পারবেন। এখানে কি ফন্ট অসামের আইকনগুলো ব্যবহার করা যায়? আমি করি নাই যদিও, আমি হচ্ছে আরও চোরা পদ্ধতি ব্যবহার করি, আমার মতো চোর মনে হয় না আছে কেউ। দেখি এখানে ফন্ট অসামের আইকনগুলো ব্যবহার করে করা যায় কিনা, যদি করা যায় আমি ফার্স্ট ট্রাই করতেছি। কারণ এখানে আইকনের প্যাকেজই পাওয়া যায়, কিট বলা হয়, যে কোনো একটা নেই আপাতত, রেঞ্জটাই নেই, দেখি কপি করা যায় কিনা। ওকে, কপি ক্লিপস, ফিগমা, টাইপ টুল, কন্ট্রোল ভি, কিছু আসছে দেখি তো, ফন্ট অসাম, ইয়ে, বাহ। আচ্ছা, এই দেখেন ফন্ট কিন্তু ছোট হচ্ছে না। সো এটার জন্য কি করতে হবে একটু আগে শিখেছি, এখন বলেন। আয় হায়, কন্ট্রোল কে দিয়ে জাস্ট কে, কন্ট্রোল দরকার নাই, কে দিলে এই যে ছোট হয়ে যাচ্ছে। সো এই যে আপনি কিন্তু এখান থেকে আবার ফাঁকা জায়গায় ক্লিক করে এটাকে সিলেক্ট করেন, অথবা কে বাটন আবার প্রেস করেন, চলে যাবে। কই গেল, এই যে স্কেলটাকে এখান থেকে ক্রস করে দেন, চলে গেছে অপশনটা। সো এখান থেকে আপনি চলে যে ফন্টের কালার চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, সো আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দেন, দেন হচ্ছে এই যে আইকন যা যা লাগে আপনার এইভাবে করে ইউজ করে ফেলতে পারেন, কোনো ঝামেলা নেই। এবং এই যে লাস্ট ফটোশপে যে ইউআইটা করছেন, এই যে এখানে আবার জুম এনে ঝামেলা হয়ে গেছে। সো এইখানে যেটা করছেন এটা হচ্ছে ওয়েব ইউআই, এটা করতে তো অবস্থা খারাপ হয়েছে। কিন্তু মোবাইল অ্যাপ ইউআইগুলো খুবই সহজ এবং মিনিমাল, দেখতে খুবই দেখতে সুন্দর লাগে। সো সেইগুলো কিন্তু এখানে করা যায়, যেমনটাই দেখেন কত বিষয়গুলো করা আছে, দেখতেছেন কতগুলা অ্যাপস আইকন। আমরা তো খুব সহজে মনে করি যে ধরলাম করলাম হয়ে গেল, আসলে কি তাই? কতগুলা পেজ আমাদের ডিজাইন করতে হয়। সো এই প্রত্যেকটা পেজ সেটা ডান, তারপর হচ্ছে কাজ। হ্যাঁ, সো এখানে প্রত্যেকটা যে টেক্সট আলাদা আলাদাভাবে করা, গ্রুপ করা, কালার করা, হ্যাঁ সব কিছু সুন্দর মতো করে করে দেওয়া আছে। সো এইভাবে করে হচ্ছে আপনাদের ডিজাইনগুলা করতে হবে, ঠিক আছে? মোবাইল অ্যাপস পারবো না, এই যে ক্লাসের শুরুতেও রেসপন্স নাই,
সেসব রেসপন্স নাই। এদিকে কান্নাকাটির তো কিছু নাই, এটা তো খুবই সহজ। এই যারা অ্যাপ ইউআই সরি ওয়েব ইউআই করছেন তাদের কাছে এখন এটা লাগবে হচ্ছে মানে আপনাদের কাছে যেটা মনে হয় সহজ সেটাই মনে করেন সহজ। মানে আর কি বলবো, সহজ বলার মানে ভাষা হারায় ফেলছি। আচ্ছা প্রোটোটাইপে কিছু আছে দেখি তো। এটা আমরা করবো ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে প্রোটোটাইপ। সো দেখি তো, এই যে লগ ইনে ক্লিক করলে কোন পেজে যাচ্ছে, এই যে সাইন আপ পেজে চলে আসে, সাইন আপে ক্লিক করলে কোথায় যাবে সেটা এখানে দেখা যাবে। এই একটু একটু করছে আর কি এরকম। এই যে লগ ইনে ক্লিক করলাম একরকম আসছে। সো যদি করে নাই মনে হয় প্রোটোটাইপ করে নাই, দেখি না এই পেজও নাই, এই পেজও নাই, অনেকগুলো পেজ আছে। লাস্ট পেজে কিছু করছে কিনা দেখি। আচ্ছা নাই, এটা আমাদের তেমন কিছু করা হয় নাই। আচ্ছা সমস্যা নাই। এটা একটু দেখতে হবে কি করছে। প্রোটোটাইপ সিলেক্ট করলাম, দেখি সেন্ডে ক্লিক করলে আচ্ছা এই যে এখানে আসছে, এ দেখেন। আবার যাই কাটি, এই যে এই পেজের মধ্যে একটু প্রোটোটাইপ করা হয়েছে। আর প্রোটোটাইপটা কি একদম পুরো হচ্ছে রিয়েল ভিউ, যেমনটা এই দেখেন এটা হচ্ছে ইউএক্স এর পার্ট, এটা জাস্ট নলেজ দিচ্ছি। এবং এটা হচ্ছে সব থেকে কঠিন একটা পার্ট। আমরা যেমন যে যদি একটা বিকাশ অ্যাপে এক্সাম্পলে দিই, কি হচ্ছে যে সেন্ড মানিতে ক্লিক করছি, অন্য একটা পেজ যাচ্ছে, ওই পেজে আবার ওইখানে ক্লিক করতেছি, অন্য একটা ডিজাইন আসতেছে, তাই না? এটা যেটা আপনাদের ইউআইতে বুঝাইছি। সো এইটা হচ্ছে এখানে করতে হয়। সো যেমন আমি যদি এখন এই কম্পোজ পেজ থেকে সেন্ডে ক্লিক করি, তাহলে আমার কিভাবে ভিউ আসবে বা কতটুকু অংশ আসবে যদি সেন্ডে ক্লিক করি আর কি। সো এইটা হচ্ছে এখানে বোঝানোর বিষয়। সো আমি যে কম্পোজে ক্লিক করে প্রোটোটাইপে এখানে ক্লিক করলাম, দেখেন। সো এই যে একটু লোডিং নিচ্ছে, লোডিং নিয়ে আসবে। সো এই যে আমি যদি এখানে এই কম্পোজ স্ক্রিনে থাকি, তা আমি যদি এখানে সেন্ডে ক্লিক করি তাহলে কীরকম বা পরের স্ক্রিনটা কী আসবে। সো সেন্ডে ক্লিক করলাম, এই যে এখানে আসছে আর কি। সো এখান থেকে আর পরের স্টেপের ইউআইটা করা হয় না, মানে এক্সটা করা হয় না আর কি। সো এই জন্য আর কিছু আসতেছে না। আমি যদি আবার রিলোড দিই, আর বাটন প্রেস করে রিলোড আসে, আবার স্ক্রিনটা চলে আসছে আর কি একদম শুরু থেকে। সো এই হচ্ছে প্রোটোটাইপের বিষয়। এখানে কিছু করা হয়েছে এই পেজে। আচ্ছা এখানে হচ্ছে আবার করা হয়েছে। সো আমি এই প্রোফাইলটার মধ্যে যদি একটু প্রোটোটাইপে যাই, এটার মধ্যে কীরকম আসে এই ইউআইটা দেখতে খুবই ভালো লাগে। যে এই যে যদি এখন ফটোসে ক্লিক করি, এটা হচ্ছে পোস্টের মধ্যে, এখন যদি ফটোসে ক্লিক করি এই যে ফটোসের ভিউটা চলে আসে। সো এটা খুবই মজা লাগে, এই যে পোস্ট ফটোস, পোস্ট ফটোস, বুঝছেন? সো এটা হচ্ছে প্রোটোটাইপের বিষয় আর কি। সো এগুলা আমরা দেখি শিখবো ইনশাল্লাহ। সো এ হচ্ছে আমাদের আপাতত বেসিক বিষয়। দেন হচ্ছে আমরা আপনার অটো লেআউট কম্পোনেন্ট এই বিষয়গুলো শিখব। অটো লেআউটটা কি একটু দেখাই। যেমন আপনাদের এই যে কি যেন বলছিলাম, আরে বুটস্ট্র্যাপের সিস্টেমটা ভুলে গেলাম, আবার গুগলে যেতে হবে। ইন্সপেক্ট রেসপন্সিভ কথাটা মনে আসতেছিল না। রেসপন্সিভে যে কথাটা বলতেছিলাম, সেই রেসপন্সিভ করতে হয়। এই যে দেখেন, এটা যদি মোবাইল ভিউতে হয় কীরকম হবে? মোবাইল ভিউতে হলে কীরকম হয়? আইকনগুলো একটু চেপে চেপে যায় না? দেখেন এখানে আইকন আছে, টেক্সট আছে, এখানে আইকন আছে, এখানে বিষয়গুলো আছে। এটা মনে করেন যে বড় মোবাইল ভিউ বা ওয়েব ভিউ, সাপোজ ওয়েব ভিউ। এখন এটা যদি মোবাইল ভিউ হয়, দেখেন চেপে গেছে না, স্ক্রিনটা ছোট হয়ে গেছে না? এবং এখানে কি কোনো ঝামেলা হয়েছে? এরকম না যে কোনো কিছু এদিক সেদিক হয়ে গেছে, ঝামেলা হয়েছে? ঝামেলা হয়েছে বলতে মানে অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে গেছে, আইকন এখান থেকে শেপ থেকে বের হয়ে গেছে, আমার ডানে বামে স্ক্রল ডাউন করতে হয়েছে, এরকম কিছু হয়েছে কিনা প্রিয় দেশবাসী শুনতেছেন? না ভাইয়া, হয় নাই। না। সো এইটা হচ্ছে অটো লেআউটের কাজ, এটা হচ্ছে ইউএক্স এর পার্ট। সো এইটা হচ্ছে প্রোটোটাইপ, সরি
রেসপন্সিভের পার্ট। সো এই বিষয়টা যদি একজন ইউএক্স ডিজাইনার করে ফেলতে পারে, তার আর কোনো ঝামেলা নেই, একদম ইজিলিভাবে রেসপন্সিভ করে ফেলতে পারবে যে কোনো বিষয়। তারপরেই দেখেন সাইন আপ এই বাটনটা, দেখেন মোবাইল ভিউতে এই যে ছোট হচ্ছে, বড় ভিউতে বড় হচ্ছে। এই জন্য হচ্ছে ডানে বামে যে জায়গাগুলো রাখতে হয়, দেখেন এটা যদি স্ক্রিন মোবাইল ভিউ সরি ওয়েব ভিউ থাকে, এখন এই যে ডানে বামে অনেক জায়গা আছে, সো এটা যদি মোবাইল ভিউতে হয় দেখেন জায়গাগুলো শর্ট হয়ে যাচ্ছে, লেখাগুলো একটু চেপে আসতেছে। সো এটা হচ্ছে আপনার রেসপন্সিভের বিষয়টা, যেটাকে আমরা এই ফিগমার ভাষায় অটো লেআউট হিসেবে কাজ করি। তারপরে দেখেন ফ্রমের বিষয়টা দেখেন, এটা যদি আপনি যে ডানে বামে করেন দেখেন কি হচ্ছে। এখানে একটু খেয়াল করেন, এইটা 3টা লাইনে আছে। ওই যে 12টা কলামের কথা বুঝেছিলাম, এখানে 2টা কলাম আছে, 6টা কলামের কথা বুঝেছিলাম, মনে আছে? 12 কলাম, 6 কলাম, 4 কলাম, মনে আছে? সো এই দেখেন এখানে মনে করেন যে 6 কলাম, এখানে মনে করেন 4 কলাম, এখানে হচ্ছে 12 কলাম। সো এটা যদি আবার ছোট করে ফেলি, দেখেন কি হয়েছে, 6 কলাম 6 কলাম 12 কলাম, এখানে হচ্ছে 6 কলামে আছে। আবার যদি যান দেখেন একদম ওইভাবে করে রেসপন্সিভ হচ্ছে। সো এইটা হচ্ছে আমাদের রেসপন্সিভের বিষয়, বুঝতে পারছেন? সো এইভাবে করে মূলত আমরা রেসপন্সিভ করি আর কি। তারপরে যে ওয়েব মেনুগুলো দেখেন, দেখেন ছোট হচ্ছে। হ্যাঁ এই দেখেন এটা কিন্তু আবার একদম মানে বেশি ছোট করে ফেলছি, কারণ সাইজের বেশি আমরা কমান্ড দিয়ে ফেলছি, যেটু যে এই জন্য কাজটা করছিলেন মিডলের অংশ কাজ রাখছিলেন। সো একদমই ছোট করলে হবে বিষয়টা এমন না, অবশ্যই আমার নির্দিষ্ট সাইজে থাকতে হবে। সো আমি যদি নির্দিষ্ট সাইজের বাইরে যাই তাহলে কিন্তু যেরকম নষ্ট হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো এরকমটা না, একটা নির্দিষ্ট সাইজ অবশ্যই থাকতে হবে। তারপর হচ্ছে আমাদের কম্পোনেন্ট পার্টগুলো থাকে। কম্পোনেন্ট পার্ট বলতে কীরকম, একই ওয়েবসাইটে বিভিন্ন রকমের বাটন থাকে। বাটন বলতে দেখা যায় উপরে হচ্ছে সাইন আপের বাটন, নিচে হচ্ছে সাইন আপের বাটন। তো বাটনগুলোতে ক্লিক করলে কি হয়, হ্যাঁ এরকম দেখা যায় না, এই যে বাটনগুলো যদি মাউসটাকে রাখি এরকম দেখা যায়, হ্যাঁ আবার যদি ক্লিক করি এরকম দেখা যায়, তাই না? সো এইটাও হচ্ছে এরকমভাবে করা যায় আর কি, কি বলে এই কম্পোনেন্টসের মাধ্যমে আর কি। হ্যাঁ, সো এইগুলো আমরা ইনশাল্লাহ নেক্সটে দেখব। দেন হচ্ছে যেরকম প্রোটোটাইপগুলো আমরা শিখতে পারবো, এরকম অ্যানিমেশনগুলোও আমরা এই প্রোটোটাইপের মাধ্যমে করতে পারবো। এই অ্যানিমেশন যদি এখানে কোনো প্রোটোটাইপ করা নাই, হ্যাঁ প্রোটোটাইপ করে রাখি নাই, সো প্রোটোটাইপ থাকলে আপনারা দেখতে পারতেন। সো নাই, সো প্রোটোটাইপ থাকলে আপনারা হচ্ছে আবার একটু দেখতে পারতেন। সো এর প্রোটোটাইপগুলো আমরা হচ্ছে করতে পারবো, দেন হচ্ছে গ্রিড সিস্টেমটা আমরা রাখবো ইনশাল্লাহ। এরপরে এরকমভাবে রেসপন্সিভের ওয়েব, এগুলো হচ্ছে কীরকমভাবে কী হিসাব, এটা আমরা একটু টাচ দিব ইনশাল্লাহ। সো আপাতত বেসিক পার্টটা দেখেন, এই পার্টগুলো করতে বেশি সময় লাগবে না, আমরা একটা ক্লাসে এটা শিখে ফেলবো, অটো লেয়ার কম্পোনেন্ট অ্যান্ড প্রোটোটাইপের পার্টগুলো আর গ্রিড সিস্টেমগুলো। ওকে, সো আপাতত এইটুকুই আমরা রাখি, বেশি বলে ফেললে আবার হচ্ছে আপনাদের মাথা আউলা যাবে। সো আমরা আপাতত এতটুকুতেই সীমাবদ্ধ থাকি ফিগমার এই পার্টগুলো নিয়ে, অর্থাৎ কই গেল, এইখান থেকে হচ্ছে অ্যাপ ইন্টারফেস, টুলস বার, অ্যালাইনমেন্ট, মাস্কিং, গ্রেডিয়েন্ট শেখা হয়েছে, মাস্কিং, ফেডেড, জুম, হ্যান্ড টুল, পেন টুল, টাইপ টুল, বুনিয়াল গ্রুপস, ইফেক্ট, এবং এই কটার পার্টে জাস্ট টাচ। আর ওই যে এক্সপোর্ট তো দেখাইলাম আমি আপনাদের। সো আমাদের মেন ইউএক্স এর পার্টগুলো বাকি রয়েছে, সেগুলো হচ্ছে আমরা দেখব নেক্সট ক্লাসে। বাকি এই পর্যন্ত হচ্ছে যদি করতে পারেন আজকের ক্লাস অনুযায়ী, তাহলে হচ্ছে আপনারা এই ধরনের মোবাইল অ্যাপসও করতে পারবেন, এই বিষয়গুলো করতে পারবেন। কারণ এখানে ডিজাইনের পার্ট আর কিছু নেই, যে এখানে শেপ, হ্যাঁ এখানে লেয়ার পার্ট, সো না বুঝার কিছু নাই, জাস্ট চেষ্টা করতে হবে এই আর কি। সো ঠিক আছে, আর এই তো এখন করে কাজটা শেয়ার করবেন কিভাবে, এই যে শেয়ারে যাবেন। আচ্ছা, যদি আমি এখানে এই পেজটা বা এই যে আমার পেজ ওয়ানের এই অংশটুকু, এই যে এই ফাইলটা যদি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে কি কি কাজ করছে আমরা। তো আমি যদি এখানে শেয়ারে ক্লিক করি এবং কপি লিঙ্কে দেই, লিঙ্ক কপি হয়ে গেছে, এবং আপনাদের সাথে যদি আমি এটাকে শেয়ার করি, এখানে কন্ট্রোল ভি দিলাম, আপনারা যদি এটাতে যান দেখবেন যে এখানে ক্লিক করলে আপনি সেটা ভিউ দেখতে পাচ্ছেন, মানে হচ্ছে এখানে ভিউ ভাবে আপনি দেখতে পারবেন। এরকম একটু লোডিং নিবে যদিও, এই যে ভিউ হিসেবে দেখতে পারবেন, এই যে হ্যাঁ। সো ভিউ হিসেবে আছে, আপনি এখানে কাজ করতে পারবেন না, জাস্ট ভিউ কি হয়েছে এটা জাস্ট ভিউ হিসেবে আছে। সো আপনি এটাকে যদি কাজ করতে চান, এখানে অবশ্যই লগ ইন করতে বলবে বারবার, লগ ইন ছাড়া আপনি এখানে কিছুই করতে পারবেন না।
সো মনে করেন যে আপনি লগ ইন করছেন, সো লগ ইন করার পর আপনার কীরকম আসবে, লগ ইন করার পর আপনি যদি ওইটাকে বসেন কাজ করতে যান, সো গেল যেমন আমি যদি এখন এটা যদি আমি লগ ইন করি, এখন কাজ করতে পারতাছি না। সো এই দেখেন এইখানে নিচে ডুপ্লিকেট নামের একটা অপশন পাবেন, এই যে বাম পাশে রিনেমের এখানে গেলে একদম বাম পাশে এই যে অ্যারোতে বাটন প্রেস করলে এইখান থেকে এই যে ডুপ্লিকেট নামের একটা অপশন পাবেন। সো আপনি যদি ডুপ্লিকেটে ক্লিক করেন তাহলে এই ফাইলটাই ডুপ্লিকেট হয়ে আপনি ওনার যে কে যেন চলে আসছে, দেখেন এটা কে আসছে, নাম নাই, নর্মালি আসলে আবার চলেও গেছে। দেখছেন, আপনারা কি দেখতে পাইছেন, খেয়াল করছেন কিনা আমার এখানে যে যে একজন চোর আসছিল, চোর আসলে হ্যাঁ, মানে চুন্নি আসছে যায় না, কিন্তু কেউ একজন আসছিল, কে আসছিলেন, ছেলে হইলো চোর আর মহিলা হলো হচ্ছে চুন্নি। আচ্ছা যেই হোক, যেই আসেন, সো এইভাবে হচ্ছে এরকম নাড়াচাড়া করা যায় আর কি। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আমি তো এনিওয়ান ভিউ অ্যাক্সেস দিছি, সো এখান থেকে ডুপ্লিকেট করলে ডুপ্লিকেট হিসেবে এই ফাইলটা আপনার নিজস্ব ফাইল হিসেবে ক্রিয়েট হবে, তখন আপনি সেখানে আপনার মতো করে কাজ করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। এই ফাইলটা আর থাকবে না, এই ফাইলটা থাকবে কিন্তু ভিউ অ্যাক্সেসে থাকবে, কাজ করতে পারবেন না। তখন যদি এই হোমে যান তখন দেখবেন যে আপনার দুইটা ফাইলে আছে, একটা হচ্ছে কাজ করতেছেন আপনার ফাইল, আর একটা হচ্ছে ওইখানে ভিউ অ্যাক্সেস এরকম থাকবে আর কি। সো এই হচ্ছে আমাদের এই বিষয় যাবতীয় হিসাব, ঠিক আছে। সো এই তো, আচ্ছা একটু ডেমোটা দেখাই, 7 মাস আগের একটা কাজ, বাহ। এই যে অ্যাপ, জাস্ট তেমন কিছু না, এখানে একটা ছবি রাখা হয়েছে, কিছু টেক্সট রাখা হয়েছে, হ্যাঁ ফন্ট রাখা হয়েছে আর কি, আর টেক্সট এখানে কিছু আইকন, এই জাস্ট নর্মাল ডেমো হিসেবে কোন ক্লাসে যেন দেখাইছিলাম মনে নাই। সো এইভাবে করে আপনারা কিন্তু ইজিলিভাবে ডিজাইনগুলো করে ফেলতে পারেন বিভিন্ন স্ক্রিনে। 4-5টা পেজের অ্যাপ ইউআই হইলো সেটা কিন্তু আপনারা ভিউতে করতে পারবেন। যেমন আমার মেবি একটা কোনো এককালে একটা অ্যাপ ইউআই করা ছিল, ওটা একদম সম্পূর্ণ ফুল স্টাডি কেস হিসেবে আমি রাখছিলাম। এখানে কি আছে কিনা জানি না, আছে সম্ভবত, থাকার কথা, ফুল স্টাডি কেস হিসেবে সেটাকে রাখছি। এই যে এটা আপনারা কি আমার বিহেন্সে গেলে দেখতে পারেন, একদম ফুল কেস স্টাডি হিসেবে একটা অ্যাপ রাখা হয়েছে। এটা আমাদের এক্সাম ছিল, এক্সাম দিছিলাম আর কি। সো আমি হচ্ছে একটা ট্রাভেলের অ্যাপস বানাইছিলাম, যদি এটা আমাদের একটা চোরাপানি করছিলাম, প্লে স্টোর থেকে একটা অ্যাপস নামাইছি, 2-3টা অ্যাপস। সো 2-3টা অ্যাপসের ফাংশনগুলা একটা থেকে একটা নিয়ে মোটামুটি কপি করে বা বিষয়গুলো মিক্স করে হচ্ছে আমি বানাইছি। ফার্স্ট হচ্ছে খাতা কলমে অ্যাড করছি, এটা পুরো ইউএক্স ছিল, ইউআই না, এটা পুরো ইউএক্স ছিল। সো কারণ আমি প্রোটোটাইপ সহ করছি, যে হাই ফিডেলিটি ওয়েব ফ্রেম, ফার্স্টে স্কেচ করছি, সেই স্কেচগুলোকে হচ্ছে এরকম হাই ফিডেলিটিতে করছি, ওইটাকে হচ্ছে আবার এরকম কী কী টাইপও দিছি, পুরো ভিজুয়াল ডিজাইনটা সহ হচ্ছে এখানে অ্যাড রাখছি। টিকিট স্ক্রিনগুলো কোনগুলা, বুকিং সিটের স্ক্রিনগুলো কোনগুলা, প্রত্যেকটা পার্ট হচ্ছে আমি এখানে রেখে মক আপ করে হচ্ছে প্রেজেন্ট করার চেষ্টা করছি আর কি। আপনারা চাইলে আমার এই বিষয়টা দেখে আসতে পারেন, একটু চক্কর হইলো আমার 2-একটা ভিউ বাড়লো আর কি, যদি মনে চায় 2-একটা ভিউ বাড়াইলেন আর কি, এই। ওকে, সো আমি প্রেজেন্ট লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা প্রেজেন্ট লিঙ্ক দিয়ে দেন, আর আপনাদের হোমওয়ার্ক থাকবে একটা অ্যাপ, মোবাইল অ্যাপ ইউআই ডিজাইন করা সম্পূর্ণভাবে। মিনিমাম তো 6 পেজ হইতে হবে, 8 পেজ বললাম না, মিনিমাম 6 পেজের একটা অ্যাপ ইউআই ডিজাইন করে ফেলবেন। আর এটা যদি আইডিয়া নিতে মনে চায়, পিন্টারেস্ট থেকে অনেক অহরহ নিয়ে আইডিয়া নিয়ে কাজ করতে পারবেন। দেখেন অনেক অ্যাপস আছে, আইডিয়া আছে, দেখছেন। সো এখান থেকে নিয়ে নিয়ে আপনারা হচ্ছে এই যে 6 পেজ বলছি, 6 পেজের হচ্ছে কাজ করবেন। দেখেন অ্যাপসগুলো কিন্তু মানে কিছুই না, জাস্ট ইমেজ। তবে এই ক্ষেত্রে আপনারা ইমেজটা একটু হাই কোয়ালিটি হিসেবে নেওয়ার চেষ্টা করেন। হাই কোয়ালিটি যদি না পান, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ফটোশপের ব্যবহার করে হচ্ছে একটু কষ্ট করেন, কাজ করেন। এরকমভাবে যদি 2-একটা, ওই যে কে যেন একটু আগে বললো, শাহরিয়ার ভাই মনে হয় বলছিল যে ভাই ইন্টার্নশিপ করতে হলে কতটুকু করতে হবে। সো আমি একটু বলি, আপনার যদি গ্রাফিক্সে থাকার ইচ্ছা থাকেন, আর যদি ইউআইতে সুইচ করার ইচ্ছা থাকে, তো আপনি এরকমভাবে মোবাইল অ্যাপ ইউআই কয়েকটা বানান, 10-20টা করে বানান, আপনি দেন হচ্ছে ইউআই এর ইন্টার্নশিপে চলে যান, ওটা আপনার জন্য খুবই খুবই ভালো একটা সুযোগ হবে।
মানে গ্রাফিক্সে যত না সুযোগ তার থেকে ভালো সুযোগ হচ্ছে আপনি ইউআইতে পেয়ে যাবেন। সো এটা আপনাদের জন্য একটা সুযোগ হবে। মাহমুদ ভাই আপনিও মেবি জব খুঁজতেছেন, সো এই 10 দিন বা হচ্ছে 1 মাস, 10 দিন লাগবে, 10 দিনের বেশি লাগবে না, একটু একদম খাওয়া দাওয়া বাদ দিয়ে 10টা দিন হচ্ছে মোটামুটি 10-20টার মতো এই অ্যাপ ইউআই করেন, বা পারলে ওয়েব ইউআই করেন, করে ইউআই এর বা ইউএক্স এর যেই ইন্টার্নশিপ নেয় ওগুলাতে হচ্ছে আপনি যান। তাহলে ওইটাতে যদি 6 মাস করতে পারেন তাহলে ইউআইতে হচ্ছে ইজিলিভাবে সুইচ করে ফেলতে পারবেন, ইউএক্স দরকার নাই, ইউআইতে সুইচ করে ফেলতে পারবেন। এটা দিয়ে ভালো কেরিয়ার গড়তে পারবেন। এটা দিয়ে যদি কোনো জায়গায় জবও যান, প্রফেশন পিরিয়ডে আপনার হচ্ছে 30K ধরে চাকরি দিবে, 25-30K ইজিলিভাবে চাকরি দিবে আর কি। আপনাকে শুধুমাত্র কি দেবে, যে ইউআইতে আমরা শিখছিলাম না ফটোশপের মধ্যে, আপনাকে শুধু ওয়্যার ফ্রেমগুলো দিয়ে দিবে, সেই ওয়্যার ফ্রেমগুলো দিয়ে হচ্ছে আপনার জাস্ট এই ফিগমাতে ডিজাইন করে দিতে হবে। আমার এক কলিগ ছিল, আমরা দুজনে একসাথে গ্রাফিক্স শিখছি, সো উনি হচ্ছে এখন ইউআইতে কাজ করে, ঘরে বসে মাসে মাশাল্লাহ ভালো ইনকাম করে। সো জাস্ট স্কেচ দেয়, এখন আর স্কেচ ওরকম না, এখন জাস্ট থিমটা বলে দেয়, সে শুধু ইউআইটা করে দেয়, পুরো ডিজাইনটা করে দেয় আর কি এরকমভাবে। তো আবার উনি প্যাসিভ মার্কেটে ইনকাম করে, প্যাসিভ মার্কেটের সাইট তো আপনাদের দেখাই না, যদিও ওপেন করা ছিল। দেখেন এগুলো হচ্ছে প্যাসিভ মার্কেটের সাইট, এক একটা ওয়েব ইউআই জাস্ট করে রাখছে কয়েক পেজের। দেখেন $80 করে, $60 করে বিক্রি হচ্ছে, $35 করে ইজিলিভাবে বিক্রি হচ্ছে। সো এরকমভাবে অনেক আবার ফ্রিও দিয়ে দেয়। সো ফ্রি বলতে কীরকম, দেখেন আমি যে এখানে নামাইছি এটা কিন্তু ফ্রি, এটা কিন্তু অন্য একজন করছে, কিন্তু আমি চাইলে তার এই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করতে পারবো, আমি যে এগুলা নিয়ে কাজ করতে পারবো, এগুলা নিয়ে ব্যবহার করতে পারবো। পুরো ওয়্যার ফ্রেমটা কিন্তু আরেকজনের, সবগুলো কিন্তু এডিট অ্যাক্সেস, এই Ctrl+Shift+O দিয়ে দেখেন সবগুলো এডিট অ্যাক্সেস এখানে। সো এরকমও করা যায়, ফ্রিতেও করা যায় আর কি। সো এই হচ্ছে আপনাদের হিসাব। যাক, লাস্ট একটু আপনাদের কি বলে একটু বুদ্ধি দিয়ে গেলাম আর কি। তারপরও করেন ভাই, তারপরও করেন এরকমভাবে মানুষের থেকে বিষয়গুলো নিয়ে, তারপরও নিজের মতো করে ডিজাইন করেন। তবে এগুলো আবার একদম কপি বানায়েন না, তাহলে কিন্তু লাভ নাই। এখন এই পদ্ধতি শিখে আপনি কি করলেন, 4-5টা বানাইলেন, 4-5টা থেকে 4-5 রকমের স্ক্রিনটা কপি করে, কীরকম, এই যে Ctrl+C কপি করলাম, আপনার স্ক্রিনে এখানে এসে Ctrl+V, এই যে কাজ শেষ, অ্যাপ বানানো কিন্তু শেষ, আমি কিন্তু কিচ্ছু করি নাই, তারপরে ডিজাইনটা কপি করে আমার এখানে নিয়ে আসছি, এই যে কাজ কিন্তু শেষ, 2 সেকেন্ডের কাজ না। সো এরকমটা করেন না, আপনারই ক্ষতি, আমার কিছু নাই। ওকে, সো এই হচ্ছে আজকের বিষয়, আমি ভিডিওটা অফ করে দিই। ওকে।